বইয়ের ভাঁজে থাকা চিঠিটাকে আবার লুকিয়ে লুকিয়ে দেখছে অদিতি। মায়ের ভয়ে জীবনে প্রথম পাওয়া প্রেমপত্রটা এখনও খুলে দেখার সাহস হচ্ছে না। বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আগামীকাল অঙ্ক পরীক্ষা। একটা অঙ্ক মাথায় ঢুকছে না তার। যদি কোনোভাবে অঙ্ক পরীক্ষা খারাপ হয়, মাঝে তাকে কুরবানি দিয়ে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মাথা থেকে চিঠির ব্যাপারটা বের হচ্ছে না। আবার স্কুলে যাবার রাস্তাতেই দাঁড়িয়ে থাকবে সোহেল ভাই। বলেছে কাল জবাব দিতে হবে। কি জবাব দেবে সে? চিঠিটাই তো পড়তে পারল না। অদিতি ক্লাস 9-এ পড়ে। বাবা অলিউর রহমান, ব্যাংকার, আর মা সুস্মিতা রহমান, স্কুল শিক্ষিকা। অদিতির বড় বোন অহনা মেডিকেল কলেজের ছাত্রী। 4 জনের ছোট্ট পরিবার। যে ছেলেটির চিঠি অহনা বইয়ের ভাঁজে লুকিয়ে রেখেছে, তার নাম সোহেল। বাবা মারা গেছে। ভাইয়ের সংসারে অবহেলিতভাবেই থাকে সোহেল আর তার মা। সোহেল বাড়ি তেমন যায় না, পার্টি করে, এলাকার ছেলেপেলের সাথে আড্ডা দেয়, নেশা পানি খায় মাঝে মধ্যে, আর ঘুমায় একটা রিক্সার গ্যারেজে। গ্যারেজের মালিক তার বন্ধু। বাড়ি ফিরে ভাবির মুখ ঝামটা খাবার চেয়ে রিক্সার গ্যারেজের একপাশে থাকা একটা শক্ত চৌকি তার কাছে বেশি আরামদায়ক। সোহেলের বড় ভাই রুবেল গার্মেন্টসে কাজ করে, খুব কষ্ট করে সংসারটা চালাচ্ছে। এত বড় একটা ছেলে কোনো কাজ না করে ধেই ধেই করে বেড়ালে তাকে ভালোবাসার মতো কিছু নেই, এই সত্যিটা সোহেল বোঝে। ভাইয়ের ওপর তাই তার কোনো রাগ নেই। কিছু করে না ব্যাপারটা ঠিক এমন না। সে চাইলেই ভাইয়ের মতো গার্মেন্টসে ওয়ার্কার হিসেবে চাকরি করতে পারে না। এলাকায় তার একটা সম্মান আছে, পার্টি অফিসে তার নিত্য যাতায়াত, আর ভালো চাকরি পাওয়ার জন্য দরকার শিক্ষাগত যোগ্যতা, সেটাও তার নেই। 2 বার ইন্টার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। তার ভাই তাকে আর পড়াতে নারাজ, আর তারও পড়তে ইচ্ছে হয়নি। লেখাপড়ার পার তাই ওখানেই চুকেছে। সোহেল গ্যারেজে শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছিল। তার পায়ের কাছে বসে আছে আলিম। এই ছেলেটা সোহেলের সাগরেদ। সারাদিন সোহেলের সাথে সাথে ঘোরে। রাতে সোহেল ঘুমিয়ে গেলে তারপর চলে যায়। বেশি রাত হয়ে গেলে এখানেই মাটির ওপর মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। জি ভাই। আজকে এত মশা কই থেকে আসছে রে? দেখ তো, কয়েল বস নাকি আশেপাশে? জি ভাই, দেখতেছি। বস, পরে দেখিস। জি ভাই। মাস্টারনের বেটির হাব ভাব কি মনে হয়? জবাব কি দিব মনে হয়? হ্যাঁ কইব ভাই। আপনি যারে ভালোবাসছেন হ্যাঁ আপনারে ভালো না বাইসা থাকতে পারবো না। আপনার মতো মানুষ মাস্টারনির বেটি পাইব কই? তুই আমারে ভালোবাসিস, এজন্য এই কথা কইলি। ভাই আপনি মিলায় নিয়েন, ভাবি হ্যাঁই কইব। আচ্ছা যা, কয়েল ধরা। না থাকলে মফিসের দোকানে গিয়ে 2টা লাথি দিবি। দোকান খুললে কলের সাথে 1 প্যাকেট সিগারেট আনিস। জি ভাই। আলিম চলে গেলে সোহেল অদিতির চিন্তায় ডুবে যায়। এই মেয়েটা যতবার তার সামনে দিয়ে যায়, তার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মেয়েটাও আর চোখে তার দিকে দেখে। সেই চাহনি দেখে তার মনে হয় অদিতিও তাকে ভালোবাসে, কিন্তু ভয়ও লাগে। যে সোহেলকে এলাকার সবাই মোটামুটি ভয় পায়, সেই সোহেল ক্লাস 9-এ পড়া এক বাচ্চা মেয়ের সামনে দাঁড়াতে ভয় পায়। যে চিঠিটা সে অদিতিকে দিয়েছে, ওকে দেবার আগে অন্তত 1 মাস বুক পকেটে নিয়ে ঘুরেছে, দেবার সাহস পায়নি। অবশ্য সোহেলের ধারণা, অদিতি যদি চিঠিটা মন দিয়ে পড়ে, তাহলে না করার কোনো সম্ভাবনাই নেই। চিঠিটা নিয়ে তার আত্মবিশ্বাস অনেক, কারণ চিঠিটা সে লিখিয়ে নিয়েছে তার বন্ধু তুরাগের কাছ থেকে। তুরাগ আর সে স্কুল কলেজে একসাথেই পড়েছে। তুরাগ ভালো ছাত্র ছিল, পড়ালেখায় মনোযোগী ছিল। সে তত্তর করে উপরের দিকে উঠে গেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনার্স শেষ বর্ষে। এত বুদ্ধিমান একটা ছেলে যে চিঠি লিখেছে, সেই চিঠি পড়ে যে কোনো মেয়ে বুদ্ধিমান হলে সাড়া দেবার কথা। চিঠিটা অদিতির হাতে দেবার আগে অসংখ্যবার পড়েছে সোহেল। যতবার পড়েছে তার চোখ ভিজে গেছে। এত দরদ দিয়ে লেখা চিঠিটা চাইলে সে অদিতিকে যে কোনো সময় তুলে আনতে পারে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু সোহেল এই দুরন্ত মেয়েটার প্রেমে পড়ে গেছে। এই মেয়েকে সে তুলে আনতে চায় না। সে চায় মেয়েটি তার ভালোবাসা বুঝুক।
অদিতির মা এসেছিল একটু আগে অদিতির রুমে। অঙ্কগুলো সব করা হয়েছে কি না খোঁজ নিয়ে গেছে। অদিতি মিথ্যা কথা বলেছে যে তার সব অঙ্ক করা শেষ। এদিকে তার ভেতরে শুধু একটাই চিন্তা, কি লেখা আছে ওই চিঠিতে। সোহেল ছেলেটাকে তার বেশ ভালো লাগে। যেদিন থেকে সোহেল ছেলেটা তার স্কুলের সামনে দাঁড়ানো শুরু করেছে সেদিন থেকে পাড়ার বখাটে ছেলেগুলো তাকে আর ডিস্টার্ব করে না। নয়তো আগে স্কুলে যাওয়া আসার পথে একদল ছেলে তাকে খুব জ্বালাতন করত। সোহেল ভাই ওই সব বখাটেগুলোর মতো না। তাকে দেখলে কখনো শীষ দেয় না বা ভুলভাল উচ্চারণে হিন্দি গান গায় না। মাঝে মধ্যে অদিতিকে জিজ্ঞেস করে পড়াশোনা কেমন হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা। অদিতি তার গলার স্বর শুনেই কেমন যেন ভেতর থেকে কেঁপে ওঠে। এত দুরন্ত মেয়েটা তার সামনে এলেই কেমন যেন শান্ত হয়ে যায়। সে মাথা নিচু করে বলে, পড়াশোনা ভালো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তখন সোহেল ভাই একটা হাসি দেয়। সেই হাসিতে অদিতির হৃদয়ে যেন বুলডোজার চলে। অদিতি তার সামনেও থাকতে পারে না, তার কাছ থেকে দূরেও যেতে পারে না। এই ছেলেটা তাকে একটা চিঠি দিয়েছে, অথচ অদিতি সে চিঠিটা এখনও পড়তে পারল না। অদিতির নিজের ওপর ভীষণ রাগ হয়। অবশেষে বাড়িটার সবগুলো লাইট নিভে যায়। অদিতি তখন ধীরে ধীরে উঠে বইয়ের ভেতর থেকে চিঠিটা বের করে বাথরুমে নিয়ে যায়। বাথরুমে আলো জ্বালিয়ে সে পড়তে শুরু করে। তার জীবনের প্রথম চিঠি, যা তাকে কেউ ভালোবেসে দিয়েছে। প্রিয় চাঁদমুখ, কি নামে ডাকবে তোমাকে আমি ভেবেই পাচ্ছি না। কি নামে ডাকলে তোমাকে সঠিকভাবে ডাকা হবে বলো তো? লক্ষ্মী সোনা বলবো, হৃদয়ের রানী বলবো, কি বলবো তোমাকে? বলছে উঠতে আমার দিন সাতেক চলে গেল। অনেক ভেবে দেখলাম তুমি যা, তোমাকে তাই বলি, তাই বললাম প্রিয় চাঁদমুখ। অবশ্যই তো কম বলা হলো, চাঁদের গায়ে তো দাগ আছে, কিন্তু তুমি তো এতই সুন্দর, তোমার গায়ে কোনো দাগই নেই। আমি যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন থেমে যায়। আমার মনে হয় আমি মরে যাচ্ছি। বুকের মধ্যে কেমন যেন ব্যথা হয়। মনে হয় রবীন্দ্রনাথ এই ব্যথাকেই সুখের মতো ব্যথা বলেছে। তোমাকে আমার অক্সিজেন মনে হয়। তুমি আশেপাশে না থাকলে তোমাকে আমার অক্সিজেন মনে হয়। তুমি আশেপাশে না থাকলে আমি যেন অক্সিজেনের অভাবে ভুগি। তুমি পাশে থাকলে আশেপাশে আমি আর কিছুই দেখতে পাই না। আমার চোখে সারাক্ষণ তুমি, শুধুই তুমি। রোজ রাতে যখন ঘুমাতে যাই, চোখ বন্ধ করলেই তোমার মুখটা আমার চোখের সামনে চলে আসে। সেই তুমিটা ভীষণ দুষ্ট। আমাকে কত কিছু যে বলো, আমি মুগ্ধ হয়ে তোমাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আবার তোমাকে দেখবো এই আশায় দিন কাটায়। শুক্রবারটা আমার অসহ্য লাগে জানো, কারণ শুক্রবার একটা মুহূর্তের জন্য তুমি বাইরে আসো না। আমি তোমাকে দেখতে পাই না। তোমাকে না দেখলে আমার ভীষণ কষ্ট হয়। আমি কোনোদিন আপনজনের স্নেহ ভালোবাসা পাইনি, তবে তোমার ভালোবাসা পেলে আমি বদলে যাব। যেন তোমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে তোমাকে চেয়ে নিতে পারি, এতটা যোগ্য হবার চেষ্টা করব। তুমি আমাকে ভালোবাসবে না অদিতি? আমি একটু সুযোগ দেবে যোগ্য হয়ে ওঠার? বলো, ভালোবাসবে না আমাকে? তোমার উত্তর আমাকে জানাবে। তোমার উত্তর না হলে হয়তো আমার চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো ছাড়া উপায় থাকবে না। তবু আমি তোমাকে জোর করব না। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বলেই যে তোমার আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। তবু একটাবার একটু চেষ্টা করে দেখবে। ভালোবাসবে তো আমাকে অদিতি? বলো, বাসবে? এতে তোমার পথ চেয়ে থাকে এক অশান্ত হৃদয়। অদিতি কয়েকবার করে চিঠিটা পড়ে। তার দু চোখ বেয়ে জল পড়ছে। একটা মানুষ তার মতন একটা সামান্য মেয়েকে এত ভালোবাসে? অদিতি বাথরুমে চিঠিটা ফেলে দেয় কোমরের ভিতর। এই চিঠি মায়ের হাতে পড়লে সব শেষ হয়ে যাবে। এই রিস্ক নেওয়া যাবে না। তারপর ঘরে ফিরে অঙ্ক খাতার শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে সেখানে গোটা গোটা অক্ষরে লেখে, ভালোবাসি অনেক অনেক। এত বড় চিঠির উত্তরে অদিতি এক লাইনে বেশি কিছু লিখতে পারল না। কাগজের টুকরোটা অদিতি জ্যামিতি বক্সে ঢুকিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। সকাল থেকেই পেটে ব্যথা হচ্ছে অদিতির। 10টা থেকে পরীক্ষা। অদিতি ভেবেছিল ব্যথাটা ঠিক হয়ে যাবে, তাই গুরুত্ব দেয়নি। গোসল করে এসে স্কুল ড্রেস পরে ফেলল। ব্যথাটা তখন আরও বেড়েছে। হাত ঘড়িতে সময় দেখে নিল অদিতি। 9টা 15 বাজে। এবার বের হতে হবে। বের হতে গিয়েও আবার বিছানায় বসে পড়ল অদিতি। ব্যথাটা আর সহ্য করা যাচ্ছে না।
বাসায় কাজের লোক ছাড়া কেউ নেই। মা চলে গেছে স্কুলে, আর বাবা ব্যাংকে। বোনটা তো হোস্টেলে থাকে। অদিতি আবার উঠে স্কুলে যাবার চেষ্টা করে, কিন্তু আর সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায় আর চিৎকার করতে থাকে। রহিমা রান্নাঘরে কাজ করছিল। অদিতিদের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছে সে। অদিতির চিৎকার শুনে ঘরে গিয়ে দেখে মেয়েটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এক মুহূর্তের জন্য রহিমা বুঝে উঠতে পারে না কী করবে। তার মাথা কাজ করছিল না। সে অদিতিকে রেখে প্রথমেই যায় পাশের বাসায়। সেখানে গিয়ে অদিতির অবস্থার কথা বলে তাদের। অদিতির কাছে যেতে বলে নিজে দৌড় দেয় অদিতির মায়ের স্কুলের দিকে। বাড়ি থেকে স্কুল বেশি দূর না, 2 মিনিটেই পৌঁছে যায় সেখানে রহিমা। সুস্মিতাকে খুঁজে পেতে তার সময় লাগে। ক্লাস চলছে, কোন ক্লাসে যে তার আপা আছে সে জানে না। কাকে জিজ্ঞেস করবে তাও বুঝে উঠতে পারে না। অবশেষে স্কুলের একজন ছাত্রীকে জিজ্ঞেস করতেই সে দেখিয়ে দেয় সুস্মিতা ম্যাডাম কোন ক্লাসে আছে। মেয়ের অবস্থা শুনে সুস্মিতা এক মুহূর্ত দেরি করে না। তার একজন কলিগকে বলে সাথে সাথে বাড়ির দিকে দৌড় দেয়। ততক্ষণে অদিতি অজ্ঞান হয়ে গেছে। পাশের বাড়ির একরাম সাহেব অ্যাম্বুলেন্স কল করেছে, আর তার বউ অদিতির মাথায় পানি ঢালছে। অ্যাম্বুলেন্স অদিতিকে শুইয়ে দিয়ে টাকা নিতে আবার ঘরে আসে সুস্মিতা। ঘরে ঢুকে তার মনে হয় অদিতি 2টো কাপড় নেওয়া দরকার। গায়ের জামাটা পানিতে ভেজা। অদিতির ঘরে ঢুকতে পায়ের সাথে কিছু একটা লেগে ব্যথা পায় সুস্মিতা। খেয়াল করে দেখেন অদিতির জ্যামিতি বক্স। পায়ের সাথে বাড়ি লেগে বক্সটা খুলে গেছে। সেই খোলা বক্সের ভেতরে একটা সাদা কাগজ। সুস্মিতা সেই কাগজটা হাতে নেন। কাগজে কি লেখা পড়ার সময় এখন তা নেই। কাগজটা ব্যাগে রেখে দ্রুত অদিতির কাপড় নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলেন। সাথে আসলো পাশের বাসার একরাম সাহেব। ততক্ষণে অদিতির বাবাকেও খবর দেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছবার সাথে সাথেই যেন একটা হুলুস্থুলুস কর্মযজ্ঞ শুরু হয়ে গেল। দ্রুত একজন ডাক্তার চলে আসলেন অদিতিকে দেখার জন্য। ডাক্তার দেখলেন বাচ্চা একটা মেয়ে নিথর হয়ে শুয়ে আছে। মুখটা কাগজের মতন সাদা, যেন এক বিন্দু রক্ত নেই ওর শরীরে। ঘোলা চোখে কে যেন দেখছে। ডাক্তার অদিতির পালস দেখার জন্য হাত তুলে নিলেন। তন্ন তন্ন করেও পালস পেলেন না তিনি। তার মুখে চিন্তার ভাঁজ পড়ল। পেটে হাত রাখতে মেয়েটা চিৎকার করে উঠল। পেটটা শক্ত হয়ে আছে। অভিজ্ঞতায় তিনি বুঝলেন সমস্যাটা কি। তিনি চিৎকার করে বললেন, সিস্টার, পেশেন্ট শকে আছে, দ্রুত স্যালাইন দিতে হবে, এক্ষুনি চ্যানেল ওপেন করেন। সুস্মিতা আকুল হয়ে কাঁদছে। এখনও তার স্বামী এসে পৌঁছায়নি। তার ভীষণ ভয় হচ্ছে। সকালেও মেয়েটাকে সুস্থ দেখে গিয়েছিলেন তিনি। এখন হঠাৎ কি হলো? ডাক্তারকে প্রশ্নটা করার শক্তিও তার মধ্যে নেই। প্রশ্ন করলেন একরাম সাহেব। ডাক্তার সাহেব, সমস্যাটা কি? যতটুকু বুঝেছি সম্ভবত অ্যাপেন্ডিক্স বাস্ট করেছে। আমি টেস্ট লিখে দিয়েছি কতগুলো। আপনাদের একজন একটু নিচে গিয়ে রিসেপশনে দেখান। আমি সব লিখে দিয়েছি, ওরা দ্রুত ব্যবস্থা করবে। স্যার, অপারেশন লাগবে। অপারেশন লাগবে। মেয়েটার ব্লাড গ্রুপ জানেন? রক্তের ব্যবস্থা করে ফেলেন। একরাম সাহেব সুস্মিতার দিকে তাকালেন। সুস্মিতা বলল, বি পজিটিভ। ওর বাবাই ডোনেট করতে পারবে, সে 10 মিনিটের মধ্যেই পৌঁছাবে। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে সুস্মিতা, অলিউর রহমান আর একরাম সাহেব। সুস্মিতা এখন আর কাঁদছে না। স্বামীর কাঁধে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। অদিতির অ্যাপেন্ডিক্স বাস্ট করেছে। মেয়েটা কিছুদিন ধরে পেট ব্যথা করে বলছিল। সুস্মিতা ভেবেছে পরীক্ষা চলে, তাই বাহানা দিচ্ছে না পড়ার। মেয়ের ব্যথাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি তিনি। এর মধ্যেই একজন নার্স এসে একটা বিল ধরিয়ে দিয়ে বলে টেস্টের বিলগুলো সাথে সাথে পেমেন্ট করে দিতে হয়। অলিউর রহমান স্ত্রীর দিকে এক হাত বাড়ালেন টাকার জন্য। সুস্মিতা ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে আবার কাগজটা ফেলে দিল। কাগজটা এবার সে আর ব্যাগে না রেখে হাতেই রাখল। অলিউর রহমান নার্সের সাথে চলে গেলেন বিল পরিশোধ করতে। একরাম সাহেবও সাথে গেলেন। এই হাসপাতালের মালিক তার বন্ধুর বড় ভাই। এই পরিচয়ে যদি কিছু টাকা কমানো যায় আর কি। সুস্মিতা কাগজটা খুলে ফেলেন। ছোট্ট একটা লাইন সেখানে লেখা, মাত্র 3টে শব্দ। কিন্তু সে 3টে শব্দ পড়ে তার মাথা পুরো ঘুরে গেল। তার বাচ্চা মেয়েটা যে কি করে না এখন।
অপারেশন থিয়েটারে শুয়ে আছে। সে কাউকে লিখেছে ভালোবাসি। মাত্র 3 মাস আগে তার 15 বছর শেষ হলো। এই মেয়ে কাউকে লিখেছে ভালোবাসি। সুস্মিতার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। অপারেশন শেষ হয় ভালোভাবেই। এখনও জ্ঞান ফেরেনি। মেয়েটা পোস্ট অপারেটিভে আছে। সেখানে কারো যাবার অনুমতি নেই। সুস্মিতা দূর থেকে দেখছে, কাছে যেতে পারছে না, ছুঁতে পারছে না। এ এক অসহ্য কঠিন সময়। সোহেল স্কুলের দেওয়ালে হেলান দিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে, একটার পর একটা। আলিম গুনছে। এটা 56 নম্বর সিগারেট খাচ্ছে তার ওস্তাদ। সেই সকালে এসে স্কুলের পাশে দাঁড়িয়েছে। এরপর সন্ধ্যা হয়ে এলো। মানুষটা এখন এখান থেকে নড়েনি। সারাদিন সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই খায়নি। আলিম অনেকবার বলেছে, ওস্তাদ চলেন, আজকে মনে হয় ভাবি আসবে না। সোহেল কোনো উত্তর দেয়নি, কিন্তু সেখান থেকে এক পাও নড়েনি। অদিতির পরীক্ষা চলছে যেহেতু, তার মানে অদিতি অবশ্যই এসেছিল স্কুলে, কিন্তু খুব সাবধানে তাকে আড়াল করে চলে গেছে। এতই সূক্ষ্মভাবে যে সোহেলের অনুসন্ধানী চোখকে সে ফাঁকি দিয়েছে। সোহেলের এখন ভীষণ রাগ হচ্ছে। মনে হচ্ছে অদিতিকে হাতের কাছে পেলে সে প্রথমেই কষে একটা থাপ্পড় লাগাতো। মেয়েটা অতি ধুরন্ধর। এতদিন এমন ভাব করছে যেন সেও সোহেলকে পছন্দ করে, আর আজকে চিঠি পড়ে তাকে এড়িয়ে চলে গেল। 57 নম্বর সিগারেটটা ধরিয়ে সোহেল সোজা সামনের দিকে হাঁটা দেয়। নদীর পাড়ে যাবে সে। আলিম তার পিছু পিছু রীতিমতো ছুটছে। এতই জোরে হাঁটছে সোহেল। নদীর পাড়ে বসে আলিমের দিকে তাকিয়ে সোহেল বলে, বানা। আলিম একবার ভাবে সোহেলকে বলবে, ওস্তাদ, আগে কিছু খায়া নেন, তারপর এসব। সারাদিন না খাওয়া আপনি। আলিম কিছু না বলে খুব দক্ষতার সাথে হাত একটু আড়াল করে সিগারেটের ভেতরে তামাকগুলো ফেলে দেয়। তারপর আবার তার মধ্যে গাঁজা ভরে সোহেলের হাতে দেয়। সোহেল সেটা হাতে নিয়ে লম্বা টান দেয়। নদীর পাড়ে এই দিকটায় কেউ আসে না। জায়গাটা ভীষণ নীরব। পরপর 3-4টে টান দিয়ে সোহেল সিগারেটটা আলিমের হাতে দেয়। আলিম মুখটা আড়ালে নিয়ে 2টো টান দেয়। 2 টান দিতেই তার পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনে হয় বমি হয়ে যাবে। আজ সারাদিন তারও কিছু খাওয়া হয়নি। এই কথাটা তার এখন মনে পড়ল। নদীর পাড়ের ব্লকের ওপর শুয়ে আছে সোহেল আর আলিম। আকাশ ভরা তারা মিটমিট করে জ্বলছে। সোহেল কিছুক্ষণ পরপর তারার দিকে আঙুল তুলে কি যেন বিড়বিড় করছে। আলিম অবাক হয়ে জিজ্ঞেস করে, ওস্তাদ, তারা গুনতাছেন? সোহেল খানিকক্ষণ অপ্রকৃতস্থের মতন হাসে সেই কথা শুনে। তারপর বলে, মাস্টারনির মায়াটারে সাইজ করার প্ল্যান করতেছে। আমার ভালোবাসার দাম দিল না, এত ভালোবাসছিলাম, বুঝলই না। এবার ওরে ওর মতো করে বোঝাবো। ওই আসমানে পাঠাই দিব। ওইখানে গিয়ে দিমাগ দেখায় কেমনে মাস্টারনির মাইয়া, এটাই দেখবো। আবার পাশবিক হাসি হাসতে থাকে সোহেল। অপ্রকৃতস্থের মতো হাসি। আলিমের মাথায় কিছুই ঢোকেনি সোহেল কি বলেছে। তার মাথার ভেতরে কেমন যেন নদীর ঢেউয়ের মতো ঢেউ হচ্ছে। ছোটবেলায় কলা গাছের ভেলায় শুয়ে থাকলে যেমন একটা ঢেউ পুরো শরীরে দোলা দিয়ে যেত, ঠিক সেই রকম একটা ঢেউ। আলিমের ভালো লাগছে। কি হচ্ছে হোক, এই মুহূর্তে আলিম তার শৈশবে, তার জীবনের সবচেয়ে ভালো সময়টায়। সোহেল সকাল থেকে হাসপাতালের বারান্দায় বসে আছে। সরকারি হাসপাতাল, অগণিত মানুষের ভিড়। তার খুব বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। তার বড় ভাই একটু আগে তাকে শাসিয়ে গেছে, টাকা দিতে না পারলে প্রয়োজনের সময় দায়িত্ব নিতেই হবে। তার গার্মেন্টসের ছুটি দেবে না, তাই হাসপাতালে তিনি সময় দিতে পারবে না। একজন যেহেতু টাকা দিচ্ছে, আর একজনের তো সময় দিতে হবে। ভাইয়ের কথাগুলো বারবার কানে ভেসে আসছে সোহেলের। বিরক্তিতে মুখে থুতু জমে যায় তার। সামনের দিকে থুতু ফেলে আলিমকে ডাক দেয় সে। আলিম তার থেকে একটু দূরে বসে আছে। এখানকার সব কাজ আসলে আলিমই দেখছে। ওষুধ আনা, টেস্ট করানো। সোহেলের কাজ হলো শুধু বসে থাকা, মাঝে মধ্যে মায়ের কাছে গিয়ে একটু বসা। মায়ের বয়স হয়েছে, তার উপর সোহেলের ভাবি তার ঠিকমতো যত্ন করে না। সব মিলিয়ে দীর্ঘদিনের অসুখ একসাথে জমে আজ তিনি সরকারি হাসপাতালের ওয়ার্ডে। সোহেলের গত 2 দিনে একবারও অদিতির কথা মনে পড়েনি। সেদিন অদিতি এলো না। পরের দিন সকালেই খবর পেল মা ভীষণ অসুস্থ। তারপর তো মায়ের সাথেই একবার ভেবেছিল আলিমকে পাঠাবে অদিতির খোঁজ নিতে, কিন্তু
আলিমকে পাঠালে এখানকার ছোটাছুটি কে করবে ভেবে পাঠায়নি আর। অদিতিকে জাউভাত আর ট্যাংরা মাছের ঝোল খাওয়াচ্ছে সুস্মিতা। আজকে ওর শরীর একটু ভালো, কাল পরশু হয়তো ছেড়ে দেবে। শহরের সবচেয়ে দামি হসপিটালে আছে তারা, বেশ খরচ হয়ে যাচ্ছে। এতটাও জমানো টাকা নাই এখন হাতে। সুস্মিতা কি যে চিন্তায় আছে, টাকার চিন্তা, চিরকুটের চিন্তা। ওর একবার মনে হচ্ছে অদিতিকে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটার শরীরের যে অবস্থা, জিজ্ঞেস করা কি ঠিক হবে কিনা বুঝতেছে না সে। আর খাবো না মা, আর একটু খাও মা, একটু কষ্ট করে খাও। বমি আসতেছে আমার। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না। মা, আমার স্কুলে জানাইছিলা? কোন ব্যাপারে? ইস মা, অঙ্ক পরীক্ষা দিতে পারলাম না। আজকে সামাজিক বিজ্ঞান পরীক্ষার ডেট, এটাও তো দিতে পারলাম না। আমাকে যদি টেনে উঠিয়ে না দেয়। ও এই ব্যাপার, তোমার বাবা কথা বলেছে। হেডমিস্ট্রেস বলেছে তোমার যে 2টা পরীক্ষা মিস গেল ওইটা তারপরে নেবেন আলাদা করে। যাক, তাহলে তো ভালো। ইস, আমি যদি আর 2-4টা দিন পরে অসুস্থ হইতাম তাহলে পরীক্ষাগুলো দিতে পারতাম। শুধু কি পরীক্ষার জন্যই চিন্তা হচ্ছে তোমার? আর কোনো সমস্যা নেই তো? আর কি সমস্যা থাকবে? আমাকে ওষুধ দাও তো মা, ঘুমাবো আমি। ওষুধ খেয়ে অদিতি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। তার ঘুম আসছে না। মাকে সে মিথ্যা বলেছে। মা এভাবে বলল কেন? মা কি তবে কিছু বুঝতে পেরেছে? বান্ধবীরা কেউ মাকে কিছু বলেনি তো? বলতেও পারে। ওরা কেউ সোহেল ভাইকে পছন্দ করে না। কেউ কেন সোহেল ভাইকে পছন্দ করে না এটা অদিতির মাথায় ঢোকে না। সবাই বলে সোহেল ভাই নাকি নেশা করে। অদিতির এ কথা বিশ্বাস হয় না। আবার বলে সে নাকি গুন্ডা, এটাও অবিশ্বাস্য একটা কথা। অদিতি দেখেছে সোহেল ভাই কতটা নরম মনের। স্কুলের সামনে ভিখারিগুলোকে সে মাঝে মাঝে খাওয়ায়, তাদের পাশে বসে নিজেও খায়। কতটা উদার হলে একটা মানুষ এমন করতে পারে? হ্যাঁ, এটা ঠিক, সে এখনও কিছু করে না। তাতে কি হয়েছে? করবে যখন সময় আসবে। আর কিছু না কিছু একটা যে সোহেল ভাই করার যোগ্যতা রাখে এই ব্যাপারেও অদিতির কোনো সন্দেহ নেই। অদিতি গভীর দুশ্চিন্তায় পড়েছে। সে তো চিঠির জবাব দিতে পারেনি। সোহেল ভাই যে কি ভাবলো কে জানে। অদিতির বুকের ভেতর কেমন যেন চাপ লেগে আসে। সোহেল ভাইকে এক পলক দেখার জন্য তার মনটা ছটফট করতে থাকে। আবার যে কবে দেখা হবে, অদিতি মনে মনে কথা বলতে শুরু করে তার সাথে। আপনি রাগ করেননি তো সোহেল ভাই? রাগ করিনি, কিন্তু অভিমান হয়েছে। আমি কি ইচ্ছে করে সেদিন আসিনি? আমার হঠাৎ এমন ব্যথা শুরু হলো, জানেন আমার তখন শুধু আপনার কথাই মনে হচ্ছিল। তারপর তো সেদিনই ডাক্তার আমার পেটটা কেটে দিল। ইস, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না অদিতি? কোথায় কেটেছে ডাক্তার? দেখি, আমাকে দেখাও তো। অদিতি লজ্জায় লাল হয়ে ওঠে। মৃদু মৃদু হাসতে হাসতে সে বলে, দেখতে হবে না, পরের দিন দেখবেন, আমাদের বিয়ের পর। সুস্মিতা অবাক হয়ে দেখলেন অদিতি চোখ বন্ধ করে মিটে মিটে হাসছে। মনে হচ্ছে সে কোনো কিছুতে ভীষণ লজ্জা পেয়েছে। সুস্মিতার বুকের মধ্যে কেমন যেন ধক করে ওঠে। তার মেয়েটা কি তাহলে সত্যিই কারো প্রেমে পড়েছে? এত ছোট্ট একটা মানুষ, যে এখনও ভাত নিজে খেতে গেলে প্লেটের চারপাশে ভাত ফেলে, যে এখনও নিজের চুলে তেল দিয়ে বাঁধতে পারে না, যার জামা কাপড় এখনও ধুয়ে দিতে হয়, সে কিনা কারো প্রেমে পড়েছে? এটাও কি সম্ভব? সুস্মিতা তার এই অব্যক্ত কথাগুলো কাকে বলবে বুঝতে পারে না। তার মনের সংশয়গুলো কে বুঝবে? সুস্মিতা তাও বোঝে না। স্বামীকে বলার উপায় নেই তার। বড্ড মাথা গরম মানুষটার। হুটহাট কি করে বসবে? না না, এটা করা যাবে না। অহনাকে বলবে। অহনা এমনিতেই অদিতির জন্য চিন্তায় আছে। পরীক্ষা চলতেছে, তাই আসতেও পারছে না। ওকে আবার চিন্তা দেওয়াটা কি ঠিক হবে? সুস্মিতা পুরো শরীর ঘেমে ওঠে, অথচ ঘরে এসি চলছে। সোহেল আলিমকে রেখে সিগারেট ধরাতে হাসপাতালের বাইরে আসে। এমন সময় তার মোবাইলে কল আসে আসিফের। আসিফ তার সাথেরই লোক, একসাথে চলে, বন্ধু বান্ধব। আসিফ কল দিয়ে বলে, মামা, খবর শুনেছ? অদিতি ভাবি তো হাসপাতালে। কি বলিস? মাথা মুথা ঠিক আছে? মামা, একেবারে সলিড খবর। কেমনে জানলি? আবে, আমাকে মিল্লাত আছে না, আরে কাল্লু ভাইয়ের সাগরেদ, ওই গেছিল হসপিটালে। মামদো পোলা শালার এমডি 2 মাস হইল টেকা দেয় না। কাল্লু ভাই আইস অরে আর কয়টা পোলারে পাঠাইছিল, তোমারেই পাঠাইতো, খালাম্মা অসুস্থ লেগে পাঠাই নাই। মিল্লাতে দেখছে মাস্টারিনিরে হসপিটালে।
মাস্টার নেই, কাউরে হয়তো দেখতে গেছে। আবে মামা না, মিল্লাত পরে খোঁজ নিয়ে আসছে। কসকে হ মামা। কি হয়েছে, কিছু শুনছে? তাই তো কই, অদিতি ওই দিন আইলো না কেন? মামা, তুই হসপিটালে লোক পাঠা, আমার অদিতির খবর নেই। আচ্ছা টেনশন লইও না, খোঁজ নিতাছি। আচ্ছা, আমারে জানা। টেনশন নিও না বললেই কি টেনশন মুক্ত হওয়া যায়? সোহেলের মাথা পুরো ঝিমঝিম করছে। কি হলো তার অদিতির? দুদিন আগে মেয়েটা আসেনি জন্য কত খারাপ কথাই না ভেবেছে সে, এমনকি খুন পর্যন্ত করার চিন্তা করেছে। অথচ মেয়েটা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। সেদিন মেয়েটা তাকে ফাঁকি দেয়নি, সে আসলে আসেনি পরীক্ষা দিতে। সোহেল যেন মরমে মরে যায়। এর মধ্যে আলিম এসেছে, এসে ঘাড় কাত করে বলে, ওস্তাদ। সোহেল মাথা নিচু করে মায়ের ওয়ার্ডের দিকে হাঁটা দিল। তার মায়ের এখন মাঝে মাঝে জ্ঞান ফেরে। তখন সে নানা রকম কথা বলতে যায়, অসংলগ্ন কথাবার্তা, যে কথার কোনো আগামাথা নেই। সোহেলের সেসব শুনতে ভালো লাগে না, কিন্তু একজন অসুস্থ মানুষ এত আগ্রহ নিয়ে বলছে, সেটা না শোনাটাও কেমন যেন দেখায়। সোহেল গিয়ে মায়ের পাশে চেয়ার টেনে বসে। আব্বা আইসো? তোমার আব্বাই ওই দিকে গেছে ডাক্তারের কাছে। হ্যাঁ, আমারে এইখানে থুইব না। আব্বারে কই পাইলেন আম্মা? আব্বা তো মরে গেছে সেই কবে। আলাই বালাই, এগুলান কি কস? তোর আব্বা শুনলে রাগ করব। কিরা কাট, বল এগুলান আর বলবো না। আচ্ছা, বলবো না। তোর আব্বাই আমারে বকতাছে, বলতাছে বউ তুমি এই নোংরার মধ্যে কেমনে আসো? এরা কেউ তোমার যত্ন নিতাছে না। এইখানে তোমারে আর রাখবো না, আমার কাছে নিয়ে আসুন। আচ্ছা, আপনার তো কথা কইন না, ঘুমান, আমি আইতাছি। সোহেল মায়ের কাছ থেকে চলে এসে আবার একটা সিগারেট ধরায়। অদিতিকে হাসপাতাল থেকে যেদিন ছেড়ে দিল সেদিন সকালেই মারা গেল সোহেলের মা। মানুষটা বড্ড কষ্ট পাচ্ছিল। মারা গিয়ে যেন সবাইকে বাঁচিয়ে দিয়ে গেলেন তিনি। সোহেলের ভাবি যে কিনা শাশুড়ি বেঁচে থাকতে শুধু অবহেলাই করেছে, সেই শুধু খানিকক্ষণ গলা ছেড়ে কাঁদল। সোহেল বা তার ভাইয়ের চোখে কোনো পানি দেখা গেল না। সোহেলের বড় ভাই গম্ভীর মুখে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। সোহেলের তাতে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তার বারবার ছেলেবেলার কথা মনে পড়ছে। বাবা যতদিন বেঁচে ছিল, অভাবের সংসারেও মা ছিল রাজরানী হয়ে। বাবা মারা যাওয়ার সাথে সাথেই মা ঘুঁটেগুড়ানি হয়ে গেলেন। মা ঠিকই বলেছিল, বাবা তাকে নিতেই এসেছিলেন। সোহেলের ভাবি তখনও গুনগুনিয়ে কাঁদছিল। বড় ভাই এসে একটা ধমক দিয়ে তাকে চুপ করালো। তারপর সোহেলকে বলল, গ্রামে নিয়ে যাবো, এইখানে জায়গা পাওয়ান কঠিন আছে, তুই কি কস? গ্রামে বা জায়গা কই? কেন, আব্বারে যেইখানে কবর দেওয়া হয়েছে ওইখানেই দিমো। আর গ্রামে গেলে একটা ব্যবস্থা হইব নে, এইখানে হুদা পয়সা দেয় লাভ কি? যেটা ভালো মনে করো। গাড়ি আইব একটু পর। তোর হাতে কিছু টাকা আছে? আমার আবার হার্ট শর্ট, হাসপাতালে মেলাগুলান টাকা চইলা গেছে। কত লাগবে? 1000 আচ্ছা, আমি ম্যানেজ করতেছি। সোহেল বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে কল করে পার্টি অফিসের বড় ভাইকে। ভাই, কিছু টাকা লাগতো। আরে তোরে হারিকেল জ্বালাইয়া খুঁজতেছি বাল, জলদি জলদি অফিসে আয়, একখান কাম আছে, তোরেই লাগবো। ভাই, আমার মা মারা গেছে আজকে। ইন্নারিল্লাহ, কষ কি বেটা? বড় ভাইয়ের হাত খালি। আমার অবস্থা তো জানেন, কিছু টাকা দিলে ভালো হইতো। আমি রাইতেই ফিরবো। কাল আপনার কাম করতেছি। কি কাম? আবে কোষ না, মাস্টারনি তো বহুত বেজাল করতেছে। শুনতেছি হে নাকি কোন সাংবাদিকের লগে মিল্লা আঙ্গু নামে রিপোর্ট বার করতেছে। হেরে একটু টাইট দেন লাগবো। ভাই, আপনি কিছু করেন না, আমি কাল ব্যবস্থা নেব। আপনি এটা আমার উপরে ছেড়ে দেন। আমি জানি তো বেটা, এই কাম তুই ছাড়া কেউ পারতো না। কত টাকা লাগবো? বিকাশ কইরা দিতেছি। 5000 দেন ভাই। আবে 5000-এ কিছু হইবনি, আমি 7000 দিতেছি, বাকি আর লাগলে কোষ। আচ্ছা ভাই। সোহেল মোবাইল পকেটে রেখে সেই বড় ভাইকে উদ্দেশ্য করে বলে, শালা বাটপার। মোবাইলের টুংটাং শব্দে বলে দেয় টাকা এসেছে। সোহেল ক্যাশ আউট করে এনে ভাইয়ের হাতে 5000 টাকা দেয়। তারপর মায়ের লাশ নিয়ে তাদের যাত্রা শুরু হয় গ্রামের উদ্দেশ্যে। অদিতি নিজের ঘরে শুয়ে আছে।
ওর মননে এক সোহেল ছাড়া আর কিছু নেই। মানুষটার সাথে কতদিন দেখা হয় না, মোবাইল নাম্বারটাও নেয়নি এতদিনও। অদিতির নিজের ওপর রাগ হয় খুব। সুস্মিতা এসে চেয়ার টেনে বসে অদিতির সামনে। এখন কেমন লাগছে মা? উঠে বসো তো, ভালো লাগবে। শুয়ে থাকতেই ভালো লাগছে মা। আচ্ছা থাকো। অদিতি, কিছু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ মা, বলো। তুমি কি কারো প্রেমে পড়েছো? না তো, অদ্ভুত, এসব কথা তোমাকে কে বলেছে? ছি মা, আমাকে দেখে তোমার মনে হয় এসব আমি করতে পারি? আমি তোমার মেয়ে মা, আমি এমন কিছুই করব না যাতে তোমাদের মান সম্মান আঘাত লাগে। বিশ্বাস করো না মা, তুমি আমাকে, আমি আপুর মতো ভালো ছাত্রী না হতে পারি, কিন্তু আমি খারাপ মেয়ে নই মা। অদিতি এক নিঃশ্বাসে সব বলে মায়ের দিকে তাকায়। এই কথাগুলো সে নিজে নিজে কয়েকবার করে প্র্যাকটিস করেছে। তার মন বলছিল মা এমন কিছু জিজ্ঞেস করবে, তার ধারণায় সঠিক ছিল। না আসলে বিশ্বাস তো করি, কিন্তু আসলে এই বয়সটা খারাপ। এই বয়সে মানুষ ভালো মন্দ বোঝে না রে মা। আমি খুব কষ্ট পেয়েছি মা। তুমি কিভাবে আমাকে এই কথা বললে? আমাকে তুমি সব সময় কম ভালোবাসো মা। তোমার বড় মেয়ে তোমার চোখের মণি। এসব কি বলো তুমি অদিতি? মায়ের কাছে সন্তান সবাই সমান। আসলে তোমার জ্যামিতি বক্সে আমি তোমাকে ভালোবাসি লেখা একটা কাগজ ছিল, সেটা দেখে না মানে। ও, এই কথা, তুমি এটা দেখো, এগুলো ভাবছো? আল্লাহ, আমাকে জিজ্ঞেস তো করবা। অঙ্কের সূত্র আমার মনে থাকে না। আমি তো তোমার বড় মেয়ের মতো মেধাবী নই। আমার সূত্র মনে রাখতে খুব কষ্ট হয়। এই জন্য শর্ট ফর্মে অনেক বুদ্ধি করে এই সূত্র বানাইছি। বুঝিয়ে বলি, লেখা ছিল ভালোবাসি, ভা মানে হচ্ছে ভয়। আমি যে চ্যাপ্টার সবচেয়ে ভয় পাই ওটার সূত্র হলো sin 2 theta plus cos 2 theta equal to 1, sec 2 theta equal to 1 plus tan 2 theta, cosec 2 theta equal to 1 plus cot 2 theta. লো মানে লগারিদম মানে। থাক, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। না মা, তুমি শোনো, অযথা কেন আমাকে ভুল বুঝবে? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তুমি রেস্ট নাও, আমি আসছি। সুস্মিতা দ্রুত নিজের ঘরে যায়। ওষুধের ডালা থেকে একটা টাফলিন নিয়ে বোতলে রাখা পানি দিয়ে ঢকঢক করে গিলে খায়। প্রচণ্ড মাথা ধরেছে তার। সেদিন জন্মানো তার মেয়েটা গড়গড় করে এতগুলো মিথ্যা কথা কিভাবে বলল ভেবে মাথা ব্যথা শুরু হয়েছে তার। সুস্মিতা অদিতির প্রত্যেকটা মিথ্যা ধরতে পেরেও চুপচাপ ছিল। একটা বয়সে সন্তানটা মনে করে মা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ, তাকে ইচ্ছে করলেই ঠকানো যায়। মায়েরা কি আসলেই বোকা হয়? যে সন্তানকে নিজের জঠরে নিজের রক্তবিন্দু দিয়ে ধারণ করলো, সেই সন্তানের ফাঁকি মা বুঝতে পারবে না, তাও কি হয়? মায়েরা বুঝেও চুপচাপ থাকে, কারণ এত যত্নের সন্তানকে কষ্ট দিতে মায়ের বুক ফেটে যায়। সুস্মিতা চলে যেতেই চোখ বন্ধ করে ফেলে অদিতি। চোখ বন্ধ করতেই তার চোখের সামনে আসে সোহেল। অদিতি আদুরে গলায় তাকে বলে, শোনো, আজ একটু হলেই মায়ের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। উফ, কি বাঁচাটাই না বাঁচলাম। সোহেল ততক্ষণে ওর খুব কাছে চলে এসেছে। সোহেলের নিঃশ্বাস নিজের শরীরে অনুভব করে অদিতি। ওর গলা জড়িয়ে আসে, তবুও ফিসফিস করে বলে, এত কাছে এসো না, কেউ দেখে ফেলবি। কল্পনা আর সোহেল বড্ড অবাধ্য। অদিতির কথা সে শোনে না। অদিতির বাম গালে একটা ছোট্ট চুমু বসিয়ে দেয় সোহেল। অদিতির পুরো শরীর কাঁপছে। সে আরও ফিসফিসিয়ে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাতের বেলায় মায়ের দাফন কাফন শেষ হলো। জায়গা নিয়ে কোনো সমস্যাই হয়নি। গ্রামে পৌঁছাতেই গ্রামের চেয়ারম্যান নিজ থেকে সব ঠিক করে দিল। তাদের পুরনো বাড়ির উঠানে চৌকি পেতে মশারি টাঙিয়ে বড়ই পাতা সিদ্ধ গরম পানিতে সোহেলের মাকে গোসল করানো হয়। অনেকেই কাঁদছে। সোহেল তাদের কাউকে চেনে না। তার বড় ভাইকে দেখা গেল একজন মুরব্বী গোছের কাউকে ধরে খুব কাঁদছে। সোহেল ভাইয়ের কান্না দেখে খুবই অবাক হলো। মানুষের চেয়ে বহুরূপী প্রাণী গিরগিটিও না। কবর দেওয়া হয়ে গেলে সোহেল শহরের দিকে চলে আসলো। তার ভাই আর ভাবি ফিরল না। কোথায় থাকবে রাতে তাও জানে না। বসত ভিটা পর্যন্ত বিক্রি করা। ঘর কই যে থাকবে? গ্রামের একজনকেও সোহেলের পাশের সিটে বসেছে। সোহেল তাকে চেনে না, তবে উনি সোহেলকে চেনে। সোহেলকে দেখে আফসোস করে বলল, এক সপ্তাহের মধ্যে 2খানা মরা মরল তোমাগো। আহা। সোহেল অবাক হয়ে ভাবছে, আর কে মারা গেল? লোকটা নিজেই বলল, তোমার কাহা বড় ভালা মানুষ আসিল। আহরে একখান পোলাও নাই,
তিনখান সময়ত্য মাইয়া ফালাইয়া বাপটা মইরা গেল। সোহেল এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারল কেন মায়ের লাশ নিয়ে গ্রামে আসলো তার ভাই। আসলে তার চাচার কোনো ছেলে নেই, তার উপর চাচার গ্রামে অনেক সম্পত্তি। ছেলে না থাকলে ভাতিজারাও হয় অংশীদার। টাকার গন্ধে তার ভাই গ্রামে পড়ে আছে। সোহেল নিজের মনেই হাসতে থাকে। পাশে বসা মানুষটা অবাক হয়ে ভাবে, এই ছেলে কি পাগল হয়ে গেল? সুস্মিতা বসে আছে চেয়ারে। তার সামনে 4টে চেয়ারে 4জন ছেলে বসে আছে। এই ছেলেদের একজন হলো সোহেল। সুস্মিতা ঘুণাক্ষরও জানে না এই ভ্যাগাবন্ড ছেলেটাকেই মন দিয়ে বসে আছে তার কিশোরী কন্যা। সুস্মিতা খুব মনোযোগ দিয়ে ছেলেগুলোকে দেখে। এদের বয়স কতই হবে, 25 থেকে 27-এর মধ্যে হয়তো। এই বয়সে এদের অফিস করার কথা, অথচ এরা তার অফিসে এসেছে চাঁদা কালেক্ট করতে। সুস্মিতা একটা কিন্ডারগার্টেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। অ্যাসিস্ট্যান্ট হলেও হেডমিস্ট্রেসের সকল দায়িত্বই তার পালন করতে হয়। স্কুলটার প্রতিষ্ঠাতার স্ত্রীর নামে মাত্র হেডমিস্ট্রেস। সাজগোজ করে স্কুলে আসা ছাড়া আর কোনো কাজ তাকে দিয়ে হয় না। তাও যদি নিয়মিত আসতো, একদিন আসলে আর 1 মাস তার কোনো খবর থাকে না। কিছুদিন আগে থেকে স্কুলে এই ছেলেপেলের দল আসছিল। তাদের দাবির লিস্টটা অনেক লম্বা। তারা নাকি সমাজে নানা উন্নয়নমূলক কাজ করছে। সেসব কাজের জন্য তাদের অর্থের প্রয়োজন। যেহেতু এটা একটা কিন্ডারগার্টেন স্কুল, এখানে ছেলেমেয়েরা অনেক টাকা বেতন দিয়ে পড়ে। এখানেও তাই চাঁদা দাবি করাই যায়। সুস্মিতা প্রথম দিনেই না করে দিয়েছে, কোনো ধরনের চাঁদা তারা দেবে না। কিন্তু তথাকথিত সমাজসেবী চাঁদাবাজের দলটা পিছু লেগেই আছে। ফলাফল, তারা আবার এসেছে। সুস্মিতা এসবে ভয় পায় না। দেশে আইন কানুন এখনও আছে, যদিও আইন নাকি আজকাল এদের পকেটেই থাকে। তারপরও একজন শিক্ষক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের সাথে আপোষ সে করতে পারে না। সুস্মিতা একটু গলা খেকারি দিয়ে বলে, আমার ক্লাস আছে, তোমরা এখন যেতে পারো। আমার যা বলার আমি বলে দিয়েছি। সোহেল একটু নড়েচড়ে বসে, তারপর কুৎসিত একটা হাসি দিয়ে একটা সিগারেট ধরায়। সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়াটা সে ছাড়ে ঠিক সুস্মিতার মুখে। তার কাণ্ড দেখে বাকিরাও হাসতে শুরু করে। ম্যাডাম, আপনার কথা তো শেষ, এবার আমার কথা শুরু। ভালোভাবে আপনাকে অনেকবার বলেছি, আপনার মনে হয় ভালো কথা ভাল লাগে না। যাই হোক, ঘরে নাকি আপনার 2টো মেয়ে। ধরেন 1050 টাকা দিলে ব্যাপারটা সুন্দর মতো মিটে যেত। না দিলে হয়তো পত্রিকা এলো মেডিকেল কলেজ পড়া মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ করে খুন করেছে আততায়ীরা, বা স্কুলের পুরো সরিষের মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না না ম্যাডাম, ভয় দেখাবো কেন? কত রকম দুর্ঘটনায় তো ঘটে, তাই না? বলেন, এমন তো হতেই পারে, তাই না? মুখ সামলে কথা বলো। আমি তোমাদের সবার নামে মামলা করব। জেলখানায় তোমাদের প্রাপ্য ঠিকানা। আরে আরে ম্যাডাম থেকে রাগ করতেছেন? রাগ করে তো লাভ নেই ম্যাডাম। এর চেয়ে শান্তভাবে বসেন, চুপচাপ টাকা দেবার ব্যবস্থা করেন। আপনিও আরামে থাকেন, আর আমাদেরও থাকতে দেন। পুলিশ আমাদের কিচ্ছু করবে না। আর আপনি এত হাইপার হচ্ছেন কেন? টাকা তো আপনার পকেট থেকে দিতে হবে না, টাকা দিবে স্কুলের মালিক। এই যে বাচ্চাদের অ আ শেখায় লক্ষ লক্ষ টাকা নিয়ে পকেটে ভরতেছে। এর উপর দেশের জনগণের একটা হক আছে না? টাকাটা নিয়ে আমরা জনগণের কাজেই লাগাবো। বিশেষ ব্যক্তিগত কারণে আপনার সাথে এখন আপোষে কথা বলছে। আমাকে আমার রুমে আসতে বাধ্য করবেন না ম্যাডাম। ব্যাস, বোধ হয়েছে চতুর্বোধর আলাপ। কালকের মধ্যে টাকা না পেলে তোর স্কুল পুরো ওরাই দেবো মাস্টারনি। এই যে পকেটে দেখছোস কি? এটারে মেশিন বলে। মেশিন বাইর করলে কিন্তু তোর মেশিন আর ঠিক থাকবো না। এই তোরা চল, কালের ব্যবস্থা নেব। সোহেল তার দলবল নিয়ে চলে গেল। সুস্মিতা 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে স্কুলের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করে। তাকে পাওয়া যায় না ফোনে। সপরিবারে তারা কোথাও বেড়াতে গেছে। সুস্মিতা মেইল করে রাখে, তারপর থানার উদ্দেশ্যে বের হয়। অদিতির শরীর এখন বেশ ভালো, আগের মতো জীবন শুরু হয়ে গেছে। স্কুলে গিয়ে একদিন পরীক্ষা 2টো দিয়ে এলো, কিন্তু ওর মা ওকে সাথে করে নিয়ে গেছে, আবার নিয়ে এসেছে। ইদানিং এক মুহূর্তের জন্য তাকে একলা ছাড়ে না মা। স্কুলের কী সব নাকি গণ্ডগোল হয়েছে, মা আর স্কুলেও যাচ্ছে না। এখন সারাদিন নজরবন্দি হয়ে থাকে অদিতি। কাউকে কি আসলেও নজরবন্দি করে রাখা সম্ভব? পুরোপুরি সম্ভব না।
দুদিন আগে বাসায় এসেছিল সোহেল, একটা ধবধবে সাদা পাঞ্জাবি আর জিন্সে। তাকে দেখাচ্ছিল রাজপুত্রের মতো। সাথে আরও কয়েকজন এসেছিল। ড্রয়িং রুমে মায়ের সাথে কতক্ষণ মিটিংও করেছে তারা। অদিতি সারাক্ষণ পর্দার ফাঁক দিয়ে তাকে দেখেছে। তারা চলে যাবার পর মায়ের ভীষণ মাথা ব্যথা শুরু হয়েছিল। ঘর অন্ধকার করে শুয়েছিল মা। ঠিক তখনই আবার কলিং বেল বাজে। অদিতি দৌড়ে যায় দরজা খুলতে। ওর মন যা বলছিল ঠিক তাই। সোহেল দাঁড়িয়ে আছে দরজায়। অদিতি একবার আশেপাশে দেখে গড়গড় করে বলতে থাকে, আমার অপারেশন হয়েছিল, হাসপাতালে ছিলাম, চিঠির জবাব তাই দিতে পারিনি, ভুল বুঝবেন না প্লিজ। সোহেল একটা খাম অদিতির হাতে দিয়ে মৃদু হাসে। তুমি আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছো অদিতি। শুক্রবার রাতে আমি আসবো তোমাদের ছাদে। সবাই ঘুমালে তুমি এসো, অনেক কথা জমে আছে। এই খামটা আন্টিকে দিও, অফিসিয়াল কাগজ। অদিতি জানলও না ওই খামে ছিল তার মাকে বরখাস্ত করার নোটিশ। যে স্কুলে তিনি তার পুরো মেধা উজাড় করে দিয়েছেন, সে স্কুল কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। স্কুলের মালিক সেদিন মেইল পাবার পরই বলে দিয়েছিল টাকা দিয়ে দিতে। রাঘব বরের সাথে ঝামেলায় যেতে চান না তিনি। সুস্মিতা সেদিন থানায় ডিজিও করতে পারেনি। অফিসার বলেছে তারা বিষয়টা দেখবে, কিন্তু ডিজি এন্ট্রিও করেনি। কর্তৃপক্ষের চাপে বাধ্য হয়ে সুস্মিতা তাদের সেদিন টাকা দিয়েছে নিজের বাসায়। তখনই ভেবেও নিয়েছে এই চাকরি সে ছেড়ে দেবে, কিন্তু রিজাইন দেবার আগেই বরখাস্তের নোটিশ পেয়ে গেল সুস্মিতা। সেদিন সুস্মিতা ভীষণ কেঁদেছে অপমানে। অপমানের মতো তীব্র দহন আর কিছুতেই নেই। অদিতি মায়ের সেই কান্না দেখেছে, কিন্তু মায়ের কান্নাকে ছাপিয়ে তার মাথায় শুধু শুক্রবার রাতে কি হবে এটাই ঘুরছে। ভুল বয়সের ভুল প্রেম অদিতিকে স্বার্থপর করে দিয়েছে, বোধশূন্য করে দিয়েছে, বিবেকহীন করে দিয়েছে। অদিতির মনে মস্তিষ্কে শুধু সোহেলের রাজত্ব। সেই সোহেল যে তার মায়ের এতদিনের পরিশ্রমে গড়া স্কুল থেকে তাড়ানোর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। অদিতি সেসব জানে না। এটা যেমন সত্য, জানার চেষ্টাও করেনি, এটা যেন তার চেয়েও বড় সত্য। সোহেলের মন মেজাজ খুব খারাপ। সে খানিকটা বিরক্ত। তার বড় ভাই হঠাৎ করে খবর পাঠিয়েছে গ্রামে যেতে হবে। খুবই নাকি জরুরি দরকার। আজ শুক্রবার, আজ অদিতির সাথে দেখা করবার কথা। কত কিছু কল্পনা করে রেখেছে সে, কিন্তু এখন তাকে যেতে হবে। সোহেল একরাশ বিরক্তি নিয়ে বাসে উঠে বসে। সে তার ভাইয়ের উপরও চরম বিরক্ত। এই মানুষটা এখনও গ্রামে পড়ে আছে। কি মতলব আটতেছে কে জানে। বাস চলছে। সোহেলের ওর ছোটবেলার কথা মনে পড়েছে। গ্রামের ছেলে সে, কৈশোরটা কেটেছে ধুলো কাদা মেখেই। সেই নিষ্পাপ সোহেলের সাথে এখনকার সোহেলের কত বেশি অমিল। সোহেল আবার বিরক্তিতে ভ্রু কুঁচকায়। ছোটবেলার কথা মনে পড়ে মনটা তার আরও বিষণ্ণ হয়ে গেছে। আবার অদিতির কথাও মনে পড়ছে। মাথার ভিতর অদিতির বিবস্ত্র শরীর। কন্ট্রাক্টর এসে টিকিট চাইতেই ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে সোহেল। টিকিট দেখিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে। অদিতির আজ কোনো কাজেই মন বসছে না। আজ সকালে হঠাৎ করেই বড় বোন অহনা চলে এসেছে। অদিতির মা অহনাকে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদল। কান্নার কারণ ওর জানা। ওর মায়ের চাকরিটা চলে গেছে। এতে এত কান্নাকাটির কি আছে সে বোঝে না। তার বাবা ভালো চাকরি করে, বেশ ভালো টাকা মাসে মাইনে পায়। আর মায়ের বয়সও হয়েছে। এখন একটা বেসরকারি চাকরি হলে চলে গেলেই বা কি? কিছুই না। অযথা কান্নাকাটি করে বড় মেয়েকে ডেকে এনেছে। বড় বোনের হঠাৎ আসায় অদিতির এমনিতেই কোনো সমস্যা নেই, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন। অহনার রাত জাগা স্বভাব আছে। সারা রাত জেগে কফি খাবে আর সারা বাড়ি হেঁটে বেড়াবে। হেঁটে হেঁটেই পড়বে। সারা বাড়ির লাইট জ্বালিয়ে রাখবে। মোটা মোটা গল্পের বইগুলো সে সারা রাত জেগে পড়বে। আসলে হোস্টেলে পড়ার চাপে গল্পের বই পড়ার সুযোগ পায় না। তাই ছুটিতে এলে ঘুমের সময় ছাড়া বাকি সময় তার হাতে বই থাকে। এমনকি বাথরুমেও সে বই নিয়ে যায়, যেন এক মুহূর্ত নষ্ট করা যাবে না। অন্য সময় এটা নিয়ে অদিতির কোনো মাথা ব্যথা থাকে না, বরং ঘুম না আসলে সে মাঝে মাঝে বোনের সাথে গল্প করে। অহনা দারুণ গল্প করতে পারে। এত সুন্দর করে কথা বলে, তার ভীষণ ভালো লাগে। কিন্তু আজ আর ভালো লাগছে না। রাতে যদি অহনা না ঘুমায়
অদিতি কিভাবে দেখা করবে সোহেলের সাথে? অদিতির গোমরা মুখ দেখে অহনা বোনের কাছে চলে আসে। কি রে বুড়ি, কেমন আছিস? তোর শরীর এখন কেমন? এই তো ভালো আপনি। তোমার পরীক্ষা শেষ? বলা যায় শেষ, আবার শেষও না। তারপর বুড়ি, তোর কি মন খারাপ? না তো আপনি, মন খারাপ না তো। কি যে বলো। আচ্ছা বুড়ি, যা তো দৌড় দে তো, এক কাপ চা নিয়ে আয়, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে রে। অদিতি চা বানাতে যায়। তার হাতের চা সবাই খুব পছন্দ করে। খুব ভালো চা বানায় অদিতি। চুলায় পাতিল বসিয়ে 1.5 কাপ দুধ দিয়ে দেয় সে। চায়ের দুধে কখনোই পানি মেশায় না সে। এটাই বোধহয় তার চা মজার হবার কারণ। তারপর দুধে বলক আসলে চা পাতা আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল কমিয়ে চুলোয় রাখে। তারপর চা কাপে ঢেলে বোনের জন্য নিয়ে যায়। অহনা চায়ে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে। তারপর বলে, বুড়ি, আমার টাকা হলে তোরে একটা অ্যাওয়ার্ড দিব, দ্রৌপদী অ্যাওয়ার্ড। দ্রৌপদীর মতো ভালো রাঁধুনি নাকি আর কেউ ছিল না। চা বানানো ছাড়া আমি আর কিচ্ছু পারি না। আমি রাঁধুনি হলাম কিভাবে? শোন, চা বানানো হলো পৃথিবীর সবচেয়ে জটিল রান্না। যে এটা ভালো পারে সে সবই ভালো পারবে। অদিতি হাসে, কোনো কথা বলে না। অন্য সময় হলে এই কথাতেই অনেকক্ষণ হাসাহাসি করত দুই বোন। অথচ এখন তার ভালো লাগছে না। ভালো লাগে না রোগের ওষুধ বোধহয় ত্রিভুবনে নেই। চাচার বাড়িতে ঢুকেই একটা উৎসবের আয়োজন টের পায় সে। এই বাড়িতে হয়তো কারো বিয়ে। বাড়ির সামনে শামিয়ানা টাঙানো, হয়তো তার চাচাতো বোনদের কারোরই বিয়ে হবে। তাহলে কি এই বিয়ে উপলক্ষে এভাবে তাকে ধরে নিয়ে আসলো তার ভাই? অদ্ভুত। এই বিয়েতে তার কি কাজ? সোহেল আসতে তার বড় ভাই তাকে নিয়ে হাত ধরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কি সমস্যা ভাইজান? আমি কিছু বুঝতেছি না। বুঝবি, সবুর কর, আরাম কইরা বস। আরামই আছে, কি কইবা কও। তোর বিয়া ঠিক কইরা ফেলাইছি। মাথা মতো ঠিক আছে তোমার? আমার বিয়া মানে? আমার বিয়া তুমি ঠিক করবা কেন? আমি ঠিক করবো না তো কেডাই করব? আব্বা আম্মা মরণের পর আমিই তো তোর গার্জিয়ান। গার্জিয়ান? গার্জিয়ান আইছে আমার। আমি কোনো বিয়াই করবো না। আমি ওখানে ফেরত চাইতেছি। তোমার নাটক দেখার জন্য আমরা ডাকছো, জানলে জীবনও আসতাম না। আচ্ছা চেতিস না, এই বিয়াতে আমরা দুইজনেরই লাভ। বস তো, কইতে দে। কও। আমাকে জমি জমা ধন সম্পদ কিছুই নাই, সব বেচা শেষ। আমার বাপে জমি বেচছে আর চাচাই খালি জমি কিনছে। 90 বিঘা জমি চাচার। ভাবছিলাম হের পোলা নাই, আমরা এমনি ভাগ পামো। কিন্তু শালার জমির খোঁজ খবর লইতে যায় দেখি চাচা বদমাইশটা সব জমির দেখাশোনার দায়িত্ব কাগজে কলমে বড় মাইয়ার জামাইরে দিয়া গেছে। এখন এই মাইয়ার যদি অন্য লোকের সাথে বিয়া হয়, হাতে আম ছালা কিছুই আইব না। ভাইবা দেখ, জীবনে টাকার গুরুত্ব সবার আগে। টাকা থাকলে তোরও আর খায়া না খায়া চান্দাবাজি করে জীবন চালান লাগবো না। যা ভাবছি দুই ভাইয়ের ভালোর জন্যই ভাবছি। শোন ভাই, নানান ধান্দা করে জীবন পার করতেছি আমি। অনেক ভাই ভাই এই সিদ্ধান্ত নিয়েছি, তুই বিয়া না করলে আমি নিজেই বিয়া করব। তাও এই মাইয়া আমি হাতছাড়া করবো না। সোহেল খানিকক্ষণ চুপ করে থাকে, কোনো কথাই বলে না। এই ডিলটা তার খারাপ মনে হচ্ছে না। তার আর গ্রামের মেয়ে, তার উপর বাবা নেই। বিয়ে করে ফেলে রাখলেও কিছু করতে পারবে না। মাঝখান থেকে বিয়ে না করলে এতগুলো সম্পত্তি হাতছাড়াবে। সে বিয়ে না করলে তার ভাই বিয়ে করবে, কপাল পড়বে ভাবির আর বাচ্চাদের। যদিও তাদের জন্য তেমন মায়া নেই সোহেলের, কিন্তু হাজার হলেও নিজের মানুষ তো। সম্পর্কের বাঁধন তো অস্বীকারও করা যায় না। সোহেল বলে, বিয়ে কবে? আজ সন্ধ্যায়। সোহেল আর কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। সামনে তার জীবনে কি হতে চলেছে সে জানে না, কেউই জানে না। গ্রামের বাজার থেকে সোহেলের জন্য বিয়ের পাঞ্জাবি নিয়ে আসা হলো। বাড়িতে গ্রামের মহিলারা বিয়ের গীত গাইছে। সোহেল সে গীতের আগামাথা কিছুই বুঝছে না। বারবার একটা লাইন রিপিট হচ্ছে, সখী হায় হায় নায়র যাইতাম। সোহেল আনমনে হাসে। ব্যাপারটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে সোহেল আর সেসব ভাবছে না, বরং স্রোতে গা ভাসানোর চেষ্টা করছে। কনের গোসল করানো হয়ে গেছে বোধহয়। ভাবি শ্রেণীর কয়েকজন এসেছেন সোহেলকে নিয়ে যেতে। উঠানে কাঠের পাটাতন বিছানো হয়েছে, সেখানে বসে সোহেলকে হলুদ ডোরে
গোসল করানো হবে। সোহেল সুবোধ বালকের মতো তাদের সাথে গিয়ে কাঠের পাতাটনে বসে পড়ে। অচেনা ভাবির দল সোহেলের গায়ে হলুদ ডলে ডলে তাকে একদম হলুদ বানিয়ে দিয়ে তারপর মাথায় কলস দিয়ে পানি ঢেলে গোসল করায়। কনের বাড়ি আর বরের বাড়ি একটাই, তাই বর আসার কোনো ব্যাপার নেই। কলা গাছ আর রঙিন কাগজ দিয়ে গেট সাজানো হলেও এ বিয়েতে গেট ধরার কিছু নেই। মাগরিবের নামাজের পর কাজী সাহেব আসলেন। মোহরানা নিয়ে কনের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু বলল না, কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয়ে গেলেন। মাত্র 10,000 টাকা এখনকার দিনে কে মোহরানা বাঁধে? একটা ফ্যানেলার মেয়ের বিয়েতেও লাখ টাকা মোহরানা ধরে। সোহেলের ভাই চাচির অসন্তোষ টের পেয়ে বললেন, চাচি, মা ফাতেমার বিয়ের মোহর কি ছিল জানেন? একখানা ঢাল। এইসব নিয়ে মনে কিছু রাইখেন না। আমারই ভাই, আমারই বোন। এবার যা ভালো হইব তাই করতাছি। আমার উপর বিশ্বাস রাইখেন চাচি। সোহেলের ভাই সোহানের ওপর বিশ্বাস রাখতে পারছে না তার চাচি মোমেনা বেগম। সোহেলকে তার ভালো পাত্র বলে মনে হচ্ছে না। একে একে 3 জন এসে বলে গেছে সেই পোলাই তো গান জুটি বাসধারে খাড়াইয়া খাইছে। আমি দেখছি। মোমেনা বেগমের মাথায় কিছুই ঢুকছে না। আর এখন এসব ভেবেও বা লাভ কি? যারা বলেছে কথাগুলো বলেছে বিয়ে হয়ে যাবার পর। তার এত আদরের বড় কন্যার সামনের দিনগুলো কেমন যাবে ভেবেই ভেতর থেকে কেঁপে উঠলেন মোমেনা বেগম। অতিথিদের খাবার খেতে দেওয়া হয়েছে। মাংস দিয়ে আলুর ডাল, যাতে আলুর পরিমাণ বেশি আর মাংসের পরিমাণ একেবারেই কম। সেই সাথে মোটা চালের সাদা ভাত। বেশি আয়োজন করতে দেয়নি সোহান। তার কথা, অযথা লোক খাওয়ালে পয়সা নষ্ট করার কিছু নেই। যদিও পুরো টাকাটাই দিয়েছেন সোহেলের শাশুড়ি মোমেনা বেগম। এখনও নিজের টাকা পয়সা নিজের হাতেই রেখেছেন মোমেনা বেগম। তবে আজকে তার মনে হয়েছে বেশি দিন আর পারবে না। বড় মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার স্বামীর। সুযোগ পেলেই বলতেন, পুরা গ্রামে 3 দিনের ভোজ দিমু বউ। আমার মায়ার বিয়া লোকে সারা জীবন ইয়াদ রাখবো। অথচ প্রতি বাড়ি থেকে একজন মানুষকেও খাওয়ানো হলো না, যদিও তার সামর্থ্য আছে। মোমেনা বেগমের আপন বলতে 3 মেয়ে ছাড়া আর কেউ নেই। বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। তিনি ভেবেছিলেন নিজেদের মানুষ যদি পরিবারের ছেলে হয়ে আসে তাহলে খুব ভালো হবে বিষয়টা। বিশ্বাস করে ছেলের সম্পর্কে কোনো খোঁজও নেননি। যদি কথাটা সত্যি হয় যে সোহেলের গাঁজা খাবার নেশা আছে, তাহলে তিনি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। তার মেয়েটা এত লক্ষ্মী, মায়ের কথার অবাধ্য হয়ে একটা কাজও কখনো করেনি। সেই মেয়েটাকে তিনি একেবারেই না দেখে শুনে না খোঁজ নিয়ে বিয়ে দিয়ে দিলেন। কাজটা বড় ভুল হলো। এখন মা হিসেবে দোয়া করা ছাড়া তার আর কিছুই করার নেই। বিয়ে হয়ে গেলে আর কী বা করার থাকে? একটা বিছানায় রঙিন কাগজ দিয়ে সাজিয়ে বাসর ঘর প্রস্তুত করা হয়েছে। বিছানার উপর একটা ধোয়া চাদর পাতা। বিছানার উপর জুবুথুবু হয়ে বসে আছে ইয়াসমিন। তার স্বামী এখনও ঘরে আসেনি। ইয়াসমিনের মাথায় এখন অবশ্য অন্য চিন্তা ঘুরছে। এখনও পর্যন্ত একবারও সে তার স্বামীকে দেখেনি। এখন ঘরে আসার পর সে আসলেও বুঝতে পারবে কি না কে জানে। মানুষটা তাকে কি বলবে? ইয়াসমিনের খুব ভয় হচ্ছে। ঘরটা গুমোট, ভ্যাপসা গরমে ইয়াসমিনের কাজল গলে যাচ্ছে। ওর ধারণা ওকে দেখতে এখন পেতনির মতোই লাগছে। মানুষটা প্রথমবার তাকে পেতনির মতো রূপে দেখবে ভেবেই কান্না পায় তার। এই মানুষটাকে সে এখনও দেখেনি, অথচ তার পছন্দ হবে ভেবে কান্না পাচ্ছে ইয়াসমিনের। কলতলায় গিয়ে হাত মুখটা ধুয়ে আসলে ভালো হতো। এটা তো আর অন্য কারো বাড়ি না, তার আর শৈশব বেড়ে ওঠা নিজের বাড়ি। তবুও ইয়াসমিনের কেমন যেন অস্বস্তি হতেই থাকলো। একবার আলহামদুলিল্লাহ কবুল বলার পরপরই কেমন যেন সব কিছু অন্যরকম লাগছে। সোহেল আসলো। ইয়াসমিন তাকে দেখে আরও সংকুচিত হয়ে গেল। মনে মনে করুণাময়কে অসংখ্য ধন্যবাদ দিয়ে ফেলল ইয়াসমিন মুহূর্তেই মধ্যেই। বর তার পছন্দ হয়েছে। এই, তুমি এমন কালি মাখছো কেন গালে? কালি না, কাজল। ঘামে মুখে ছড়ায় গেছে। তোমাকে একদম ভূতের মতো লাগতেছে। হা হা করে হাসছে সোহেল। ইয়াসমিনও হাসছে। ওর এখন খুব ভালো লাগছে। মন থেকে সব দ্বিধা চলে গেছে। নিঃসন্দেহে একটা ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়েছে সে। এমন শিশুর মতো হাসতে পারে যে মানুষ,
সে মানুষটা খারাপ হতে পারে না। হাসাহাসি শব্দে মমিনা বেগমের ঘর পর্যন্ত পৌঁছেছে। এখন তিনি বেশ নির্ভার বোধ করছেন। তাকে যারা সোহেল সম্পর্কে মন্দ কথা বলেছে তারা হিংসাতেও বলতে পারে। মানুষের আজকাল আর কিছু থাক বা না থাক, পেট ভর্তি হিংসা আছে 16 আনা। কলতলা থেকে আওয়াজ আসছে। এত রাতে কলতলায় কে এত আওয়াজ করছে ভেবেই দরজাটা খুলে বাইরে এসে তিনি অবাক বিস্ময়ে দেখলেন সোহেল কল চাপছে আর ইয়াসমিন মুখ ধুচ্ছে। সোহেল ইচ্ছে করে জোরে শব্দ করছে আর ইয়াসমিন তাকে মানা করেছে। আবার কিছু একটা কথায় দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। আকাশে চাঁদ তার পুরো রূপ ছড়িয়ে বসেছে। চাঁদের আলোয় নববিবাহিত জোড়াটিকে দেখতে ভীষণ ভালো লাগছে তার। যদিও মা হয়ে সন্তানের প্রেম প্রেম সময় দেখা তার ঠিক হচ্ছে না, কিন্তু তিনি নিজেকে সামলাতেও পারছে না। অবশ্য তিনি ঠিক দেখেছেন, ভুল বললেও ভুল হবে। তার পুরো চোখ অশ্রুজলে টলমল করছে। চোখ ভর্তি নোনা জল নিয়ে ঝাপসা চোখে কি আর সব পরিষ্কার দেখা যায়? রাত 2টো বাজে। অহনা মাত্র ঘুমিয়েছে। এত তাড়াতাড়ি অহনা ঘুমাবে চিন্তাও করেনি অদিতি। ভীষণ খুশি হয়ে অদিতি ছাদে চলে যায়। সেখানে এক আকাশ চাঁদ ছাড়া আর কেউ নেই। অদিতির মনে হয় নিশ্চয়ই সোহেল এসেছিল, অপেক্ষা করতে করতে চলে গিয়েছে। নিজের উপর হওয়া প্রচণ্ড ক্ষোভে, প্রচণ্ড জেদে অদিতি চিৎকার করে কাঁদতে শুরু করে। অদিতির কান্নার শব্দ বাতাসে মিশে যায়। সে বাতাস হয়তো উড়ে উড়ে সোহেলের কাছেও আসে, কিন্তু সেই কান্নার বার্তা পৌঁছে না সোহেলের কাছে, কিংবা সোহেল সেই বার্তা শুনতেই চায় না। 2 দিন শ্বশুরবাড়ি কাটিয়ে সোহেল আবার ঢাকার পথে রওনা হয়। 2 দিনে ইয়াসমিনের সাথে তার ভালো সময় কেটেছে। আশ্চর্যজনকভাবে এই 2 দিনে তার একবারও অদিতির কথা মনে পড়েনি। নতুন শরীরের কাঁচা গন্ধেই বোধ হয়েছিল সে। এখন বাসে বসে বসে তার অদিতির কথা মনে পড়ছে। অদিতির জন্য তার অনুভূতির নাম কি ভালোবাসা হতে পারে, আবার নাও হতে পারে। মোবাইলে রিং হচ্ছে। ইয়াসমিন কল করেছে। হ্যালো মিনমিন। আবার মিনমিন কইছেন? আপনারা না কইছি মিনমিন কইবেন না? আমার বাপে আমার নাম রাখছে ইয়াসমিন, সেটারই আপনি বানালেন মিনমিন। কিছু হইল? আরে আদর করে ডাকি। বলো কল করেছে কেন? আমার জামাইরে আমি কল দিমু, এর জন্য কারণ লাগবো? কারণ লাগবে না, বাসে তো অনেক শব্দ হচ্ছে, তোমার ওখানকার নেটওয়ার্কও ভালো না, তাই বলছিলাম দরকারি কথা শেষ করে রেখে দিই। কেন? আমি কলপারে খাড়াই আছি, ওইখানে পুরা নেটওয়ার্ক। আপনি দূরে যাইয়া আমারে ভুইলা গেছেন, শহরে যাইয়া আবার শহরের মাইয়া গো পাইলে ঘরের বউরে ভুইলা যাইবেন। কবে আইবেন কন? আমার ভালো ঠেকে না। পাগল মেয়ে কি বলে? এখনো তো ঢাকায় পৌঁছাতেই পারলাম না, এর মধ্যে আসার কথা কিভাবে বলি? এত কিছু জানি না আমি। কবে আইবেন কন, নাইলে আমারে নিয়ে যান। আপনারে ছাড়া আমার ভালো লাগে না। আমারও তোমাকে খুব মনে পড়ছে, কথা দিচ্ছে জলদি ফিরবো। না এমনে না, আপনি আমারে ডেট দেন। এভাবে ডেট দিব কিভাবে? না, আপনি ডেট না দিলে আমি ফোন থমু না। আচ্ছা, সামনের বৃহস্পতিবার রাতে রওনা দেব। 2 দিনই স্বামীর ভক্ত হয়ে গেছে দেখি। হাসেন না তো, আমার স্বামীর ভক্ত আমি হমু না তো ক্যাডা হইব? অন্য কেউ যদি হয়? তার চোখের পুঁতি আমি তুইলা মার্বেল বানায় খেলমু। আপনি খালি আমার আমার একলার। আচ্ছা মিনমিন, আমি শুধু তোমার একার। এখন রাখি, পরে কল দেব। আচ্ছা, ভালোভাবে পইছেন। সোহেল ফোন রেখে হাসে। ইয়াসমিন আর অদিতি দুজনের জন্যই তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। দুজন মানুষকে কি ভালোবাসা যায়? ভালোবাসা সম্ভব? সোহেল হাহা করে হেসে ওঠে। পাশের সিটে বসা ভদ্রলোক বিরক্ত হয়ে তার দিকে তাকায়। সোহেল সে দৃষ্টি অগারচক্রে শীষ দিতে চেষ্টা করে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। আলিমের সাথে প্রথম দেখা করে সে। নিজের বিয়ের কথা আলিমের কাছে সম্পূর্ণ চেপে যায় সে। আলিমকে দেখেই বলে, হাই, মাস্টারনি বেটির খবর কি রে? হ্যাঁ দিলে তো আপনার জন্য আগুন লাগা গেছে। কাল আমার রাস্তায় দেখা থামাইয়া আপনার কথা জিগাইছে। আমি খালাম্মা মইরা গেছে কইলাম গেরামে গেছেন। হ্যাঁ একখান নাম্বার দিছে, কইছে আইলেই যেন কল দেন। আব্বে, এটা তো জব্বর খবর দিছস। মাস্টারনি দিলে আগুন জ্বালামো এবার। আরে মাইয়ার একটু আদর সোয়া করে লই, তারপর খেলা হবে। যা একটু মাল সামান জোগাড় কর, কমসে কম 4টা স্টিক যেন হয়।
আমরুলের মায়ের ডেরায় যায় আমার নাম কও, একদম অরিজিনাল জিনিস দিব। আচ্ছা ওস্তাদ, যাইতেছি। নাম্বারটা এখনই দিমু না আয়শা? আয়সা দে, এখন একটু বড় ভাইয়ের লগে দেখা করতে যাবো। হালার কাছে কিছু টাকা টুকা পাওয়া যায় কিনা দেখি। মাস্টার নিয়ে চাকরি নট করে দিলাম, কিছুই তো দিল না। মাস্টারনি বলে কেস করছে স্কুলের চেয়ারম্যানের নামে, চাকরি কেন নট করলো এই জন্য। শালির এত তেজ রে, শালির তেজ কমলো না, এখন তোর মাইয়ার না হ্যারে আদর্শ করণ লাগবে দেখতেছি। বইরা হাড্ডির জন্যই তো ওইদিক যাইতেছি না। আচ্ছা দেখি না বড় ভাই কি কয়। আচ্ছা আপনি যান, আমিও আমিরুলের মায়ের ডেরায় যাই। কি বেটি আবার সন্ধ্যা না হইতেই ঘরে খদ্দের ঢুকায়? যা, আমার নাম নিবি। আলিম আর কথা না বলে সামনের দিকে হাঁটা দেয়। আজ তার বড় আনন্দ হচ্ছে, ওস্তাদ ফিরে আসছে। ওস্তাদ না থাকলে কেউ তাকে দাম দেয় না, নিজের এতিম এতিম লাগে। এই ঢাকা শহরে তার শক্তি তার ওস্তাদ সোহেল। এমন মানুষের জন্য জান দেওয়াও যায়। কিন্তু ওস্তাদকে বলা হয়নি মাস্টারনি কেসে তার নামও দিচ্ছে, পুলিশ তাকে খুঁজছে। এই কথাটা বলা উচিত ছিল। এই কথাটা বলার জন্য আলিম আবার পেছনে ফিরে গিয়ে দেখে সেখানে সোহেল নেই। নেশার জিনিসপত্র নিয়ে ফিরে এসে আলিম শুনে সোহেলকে পুলিশ ধরে নিয়ে গেছে। আলিম মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখন কি করবে সে? ব্যাপারটা এত দ্রুত হয়ে গেছে সোহেল নিজেও বোঝেনি। নেতার সাথে দেখা করার জন্য বের হয়েছিল সে। 10 কদম না যেতেই সাদা পোশাক পরা পুলিশ তাকে আচমকায় ধরে ফেলে। এতটাই দ্রুত সব হয়েছে যে দৌড়ে পালাবার মতো সুযোগও পায়নি। পুলিশ ভ্যানে বসে বারবার করে নেতার নাম বলেছে, কিন্তু নেতার নাম শুনেও পুলিশদের মধ্যে কোনো ভয় দেখা গেল না। থানার লকআপে বসে বসে নিজের ওপর রাগে ফেটে পড়ছে সে। কি ভেবেছিল আর কি হচ্ছে? মাস্টারনি এত সাহস কোথায় পেল? আর কেস করেছে স্কুলের চেয়ারম্যানের নামে, তাকে কেন ধরল পুলিশ? সোহেলকে যে পুলিশ ধরে ফেলেছে এই খবরটা শোনার পর থেকে সুস্মিতা আনন্দে আছে ভীষণ। কিন্তু অদিতি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে অপরাধী সোহেল না, অপরাধী তার মা। বয়স তো কম হয়নি, আর কতদিন স্কুলে চাকরি করত? কয়েক বছর পর তো এমনিতেও রিটায়ারমেন্ট নিতেই হতো। সেটা একটু আগে হয়েছে তার চেয়ারম্যানের জন্য। অযথা সোহেলকে টানাটানি করছে তার মা। অদিতির মা স্কুলের দারোয়ানের সহযোগিতায় স্কুলে ঢুকে সিসিটিভি ফুটেজ বের করে এনেছে। সেটা দেখিয়ে সোহেলের নামে মামলা করেছে। সেই ফুটেজ অদিতিও দেখেছে। কথা বলার এক পর্যায়ে সোহেল যে পিস্তল বের করেছিল সেটাও দেখেছে। কিন্তু তার মন বলছে যা সে দেখেছে এটা সত্যি নয়। হয়তো সোহেলও কোনো বিপদে পড়ে এমন করেছে, হয়তো তাকে ট্র্যাপে ফেলে এসব করিয়ে নেওয়া হয়েছে। এমন সরল চোখের মানুষ এমন ভয়ঙ্কর হতেই পারে না। তার স্কুল যার সে টাকা দিয়ে দিচ্ছে, তাহলে তার সমস্যা কোথায়? আর অহনা তার বোন মায়ের সাথে তাল দিয়ে যাচ্ছে। নিজের বোনের দিকে তাকালে ঘৃণায় মুখে থুতু জমছে অদিতির। এতটা তার মা কখনোই করতো না। সব বুদ্ধি অহনার। মানুষটার মা মারা গেছে, এর মধ্যে পুলিশের ঝামেলা। পুলিশগুলো যদি ওকে মারে ভেবে অদিতির চোখে পানি চলে আসে। গত 2 দিনে বোনের কার্যকলাপ আর আচরণের পরিবর্তন স্পষ্ট হয়ে চোখে পড়েছে অহনার। তার মনে কুরাগ ডাকছে। অদিতি কোনো বিপদে পড়েনি তো? সে কোনো ভুল পথে পা বাড়ায়নি তো? চিন্তায় অহনার বুকে চাপ ধরে আসে। অহনার সামনের চেয়ারে বসে আছে অদিতি। ঘরের দরজা বন্ধ। অদিতি কাঁদছে। একটু আগে সপাটে চড় খেয়েছে সে। গত 2 ঘন্টা যাবৎ তাকে ঘরে আটকে রেখেছে অহনা। অদিতির শান্তশিষ্ট বই পড়ুয়া বোনটি যে এমন ভয়ঙ্কর হতে পারে অদিতি তার স্বপ্নেও ভাবেনি। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে অদিতির। অহনা প্রথমে অনেক নরম সুরেই সব জানতে চেয়েছিল। অদিতি তখন উল্টো চোটপাট দেখিয়েছে। ও ভেবেছিল বিষয়টা এখানে শেষ হবে, কিন্তু আসলে তো হয়নি। বরং অহনা সহজে সত্য আদায় করতে না পেরে বলা যায় ঘরের দরজা বন্ধ করে তাকে রিমান্ডে নিয়েছে। এত কিছু জানার পরও একটা লোফার ছেলেকে তুই ভালোবাসিস? তুমি যা বলছো সেটাই যে সত্যি, সেটা তোমাকে কে বলল? সবটা না জেনে তোকে আমি বললাম? এতটা অবিশ্বাস তোর নিজের বোনের প্রতি? আর 2 দিনের পরিচিত ছেলেটা তোর কাছে সত্যবাদী হয়ে গেল? ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। তোমরা জেদের বসে ওকে থানায় পাঠিয়েছো, নিজেদের স্বার্থ দেখিয়েছো। ও সবে মাকে হারিয়েছে, আর তোমরা এখন ওকে পুলিশের হাতে ধরিয়ে দিলে। এতটা স্বার্থপর তোমরা?
আমি তোমাদের নিজের পরিবার বলেই মনে করি। সোহেল ছাড়া এই পৃথিবীতে আমার আপন কেউ নাই, কেউ নাই। অহনা আবার চড় দেয় অদিতির গালে। তারপর ঘর থেকে বেরিয়ে যায়। চিৎকার করে ওর মাকে বলে, খাবার দিবা না ওকে, লোফারের সাথে প্রেম করবে? অনাহারের কষ্ট বোঝা শিখুক। ঘরে বসে সবটা শোনে অদিতি। ওর চোখে পানি, ও কাঁদছে। সোহেলের জন্য কাঁদছে। সোহেল ওর জীবন। সোহেল ছাড়া বাঁচা মরা এখন সমান ওর কাছে। অদিতি ঠিক করে ও হার মানবে না। সবটা যখন প্রকাশ হয়ে গেছে, আর লুকোচুরির কিছু নেই। এবার সে সবার সামনে সোহেলের কাছে যাবে। ওকে থানা থেকে বের করবে যেভাবেই হোক। ইয়াসমিনের দিন কাটে না। কলের ওপর কল করে যায় সে সোহেলের নাম্বারে। ওপার থেকে শুধু একটা রোবোটিক আওয়াজ আসে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ইয়াসমিনের ভয়ে বুক ঢিপ ঢিপ করে। নানান অকথা কুকথা মনে আসে। নামাজে বসে সে দীর্ঘ সময় নিয়ে স্বামীর জন্য প্রার্থনা করে। খাওয়া দাওয়া ভালো লাগে না। কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। লজ্জা ভেঙে ও ভাসুরের কাছে গিয়ে অবশেষে সে বলে, ভাইজান, তার মোবাইল বন্ধ আজ 3 দিন। আমার ভালো থাকে না, আপনি খবর নেন। সোহেলের ভাই ঘাড় নাড়ে। ইয়াসমিনকে বলে শান্ত থাকতে। সে খোঁজ নেবে, কিন্তু নিজের ভাইকে সে চেনে, তাই আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। মনে মনে ভাইকে 2-4টে গালি দেয়। হাতের লোক কি পায়ে ঠেলে নবাবজাদা কোন মহা কাজে গেছে সে বুঝে ওঠে না। বিরক্তিতে সোহেলের মা বোনকে তুলে গালি দেবার সময় তার মাথাতেও আসে না সোহেল তার আপন ভাই। সন্ধ্যায় ইয়াসমিন আবার আসে তার কাছে। এবার তিনি ইয়াসমিনের ওপরও বিরক্ত হন। মুখে কিছু না বললেও মনে মনে ভাবেন, এখনকার মাইয়ানগুলো এতই বেহায়া। শুক্র শুক্র 8 দিন হয় নাই বিয়ের, এখনই স্বামী স্বামী কইরা পাগল হইয়া গেছে। মনে মনে যতই বিরক্ত হন, এবার তিনি সোহেলের নাম্বারে নিজেই কল করলেন। সোহেলের নাম্বার বন্ধ আসলেই। এতদিন ফোন বন্ধ রাখার মানুষ তো সোহেল না। তাহলে কি সত্যি কোনো বিপদ হলো? সোহেলের তথাকথিত বড় ভাই, বিশিষ্ট নেতা সোহেলকে তার দলের লোক বলে অস্বীকার করেছেন। সামনে ইলেকশন, এমন সময় এমন প্রমাণসহ ধরা অপরাধীকে দলের লোক বলে দলের মান কমাতে তিনি রাজি নন। খবরটা শুনে সোহেল মুষড়ে পড়ে। সে ভেবেছিল তাকে অবশ্যই নেতা উদ্ধার করবে। সে যা করেছে নেতার আদেশেই করেছে, নেতার কাছে ভালো থাকার জন্যই করেছে। এত কষ্ট করেছে সে যে দলের জন্য আজ সেই দলের নেতা তাকে চিনতেও পারছে না। অনুশোচনা হয় সোহেলের। পুলিশের মার খেয়ে তার পুরো শরীরে ব্যথা। অনেক রকম কষ্ট ওই সোহেল করেছে। অনাহারের কষ্ট, ভালোবাসা না পাবার কষ্ট, লেখাপড়া ছেড়ে দেবার কষ্ট, মা বাবাকে হারাবার কষ্ট। অথচ আজ পুলিশের লাঠির বাড়ির ব্যথাকে মনে হচ্ছে সর্বশ্রেষ্ঠ কষ্ট। এই বিপদে তার বারবার শুধু ইয়াসমিনের কথাই মনে পড়ছে। মেয়েটা নিশ্চয়ই তাকে পাগলের মতন খুঁজছে। খুঁজে না পেয়ে হয়তো কান্নাকাটি করছে। এই মেয়েটা তাকে খুব ভালোবাসে। তার মতো পাপী একজন মানুষকে ভালোবাসে। সোহেলের ভীষণ কান্না পায়। মায়ের মৃত্যুতেও যে ছেলেটা কাঁদেনি, আজ সেই ডুকরে কেঁদে ওঠে। মাকে ডেকেই। মা থাকতে মায়ের মর্যাদা সে বোঝেনি। আজ মায়ের অবর্তমানে তাকে সবচেয়ে বেশি মনে পড়ছে তার। এই যে সে সুস্মিতা নামের একজন শিক্ষকের সাথে এতটা ঝামেলায় জড়ালো। কেন জড়ালো? সে কি তাকে চিনত? এইসব নেতার প্ল্যান। বলেছেন টাকা আদায় করতে, সে তাই করেছে। যখন যা বলেছেন সেটাই শুনেছে। বিনিময়ে টাকা পেয়েছে, ক্ষমতা পেয়েছে। পাড়ার সবাই যখন ভয়ত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে, তার মনে হয়েছে জীবনে সে এটাই চায়। সোহেল মানুষগুলো চোখের ভয়টাই শুধু দেখছে, তাদের চোখের ঘৃণা দেখতে পায়নি কখনো। এত ঘৃণা যে যার জন্য এত ঘৃণা সে যার জন্য কুড়ালো, সেই লোকটা অস্বীকার করছে সোহেলকে। সেই লোকটাও নাকি বলছে অপরাধীর চরম শাস্তি হোক। হ্যাঁ, সে অপরাধী, কিন্তু তাকে অপরাধী বানালো কে? এই সমাজের কি কোনো দায় নেই? আলিম এসেছে তার সাথে দেখা করতে। নিজের ওস্তাদকে চিনতে পারছে না সে। ঠোঁট ফুলে গেছে, বাম গালে রক্ত জমে আছে, সারা শরীরে মারের দাগ স্পষ্ট। সোহেলকে দেখে কেঁদে ফেলে আলিম, আর আলিমকে দেখে সাহস পায় সোহেল। ওস্তাদ, মাস্টারনির বেটি আপনার জন্য পাগল হইয়া গেছে। হ্যাঁ, আমারে আপনার কাছে পাঠাইছে
কইছে আপনি নিশ্চিন্তে থাকেন, হ্যাঁ যেমনেই হোক আপনারে বাইর করব। হ্যাঁ বলে কোন বন্ধু বড় ভাই উকিল, হ্যাঁ তার কাছে যাইব। হ্যাঁ যে আপনারে ভালোবাসে এইটা হ্যার বাড়িতে জানাজানি হয়ে গেছে। হ্যাঁ রে ভাত দিতেছে না, আমি একখান পাউরুটি কিনা দিছি। আলিম রে, এবার গ্রামে গিয়ে আমি বিয়া করছি, তোর কওয়া হয়নি। আমার বউ ইয়াসমিন খুবই ভালো মেয়ে। আমার মতো খারাপ মানুষের ভাগ্যে আল্লাহ এত ভালো বউ রাখবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। মায়েরা মনে হয় আমার খবর না পাইয়া না খাওয়া ছেড়ে দিছে। কোন কি উস্তাদ? সত্যি কথা কই ভাই, জীবনে সত্যি কথা কমই বলছে। ভাই আমার একটা কাম করে দিবি? আপনার লাইগা জান হাজির। জান লাগবো না, খালি আমার ভাইরে কল দিয়ে আমার অবস্থা জানা। আরে মাস্টারনির বেটের লগে কোনো কথা কইস না। ওর বয়স খারাপ, ওর চোখে রঙিন চশমা, অনেক অন্যায় করছে। ওর ঠকে আর পাপ করবো না। আচ্ছা উস্তাদ। দেখা করার সময় শেষ হয়ে যায়। আলিম চলে যায় সোহেলকে আবার একা করে। আলিমের মাথাটা বনবন করে ঘুরছে। যে মানুষটাকে সে থানায় দেখে এলো, এই মানুষকে সে চেনে না। সে ভেবেছিল তার ওস্তাদ এখন আরও খেপে যাবে। বের হতে পারলে সে মাস্টারনির বেটিটারে তুলে আনবে, শায়েস্তা করবে ওই মাস্টারনিকে। কিন্তু মানুষটা উল্টো বলতেছে অদিতির সাথে কোনো আলাপে না যেতে। সোহেলের দেওয়া নাম্বারে সে কল করে। আসসালামু আলাইকুম, আপনি কি আমার ওস্তাদের বড় ভাই? ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ কেডা? সহেল, আমার ওস্তাদের নাম সহেল। হ, আমি সোহেলের বড় ভাই। কি হয়েছে? আপনি ঢাকায় আসেন জলদি, ওস্তাদের বড় বিপদ। আসেন, তারপর বিস্তারিত বলবো। বড় ভাই কি হয়েছে আমার ভাইয়ের? হ্যালো হ্যালো, আমার ভাইয়ের কি হয়েছে? কথা কন না কেন? আলিমের নষ্ট মোবাইলটার কথা শেষ হবার বন্ধ হয়ে গেছে। আলিম মোবাইল নিয়ে চার্জে দিয়ে অন করার চেষ্টা করে, কিন্তু অন হয় না। ভাসুরের চিৎকার শুনতে পেয়েছে ইয়াসমিন। সে কাঁদতে শুরু করে। তার ভাসুর যখন ঢাকার দিকে রওনা হবে, এমন সময় সে সামনে এসে বলে, আমারও লগে নিয়ে যান ভাইজান। এই একটা বাক্যে এতটাই আকুতি ছিল যে সে মানা করতে পারে না। দুজনে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। বাড়ির বাকি মানুষগুলো দুশ্চিন্তায় দোয়া দুরুদ পড়তে থাকে। গাড়িতে বসেই আলিমের কল আবার পান তিনি। এবার পুরো ঘটনা শুনলেন আর দ্বিধায় পড়ে গেলেন কি করবে। তার সাথে ইয়াসমিন। এখন ইয়াসমিনকে তিনি কিভাবে বলবেন যে তার স্বামী থানায় বন্দি? ইয়াসমিন বারবার জিজ্ঞেস করছে, ভাইজান কি কইল লোকটা? সে ভালো আছে তো? মাঝ রাস্তায় সে একটা মেয়েকে ফেরত পাঠাবারও বুদ্ধি দিন নাই। তিনি সাহস করে তাই ইয়াসমিনকে বললেন, সোহেল থানায় আটক, ছিনতাই কেসে ধরা খাইছে প্রমাণ সহ। এখন ওর জামিনের ব্যবস্থা করা লাগবো। বাসুরের কথা শুনে ইয়াসমিন স্তব্ধ হয়ে গেল। তার স্বামী, তার ভালোবাসার মানুষটা ছিনতাইকারী? পুরো পথ সে আর একটা কথাও বলল না। অবশেষে ঢাকায় প্রথমবার এসে সে চলে গেল থানায়। সোহেলের সামনে গিয়ে যখন দাঁড়ালো, খুব স্থিরভাবে বলল, যে অভিযোগে আপনারে ধরছে তা কি সত্যি? সোহেল জবাব দিল না। সে আবার বলল, চুপ মাইরা থাকলে তো হইব না, বলেন কথাটা কি সত্যি? এবার সোহেল উত্তর দেয়, বলে, সত্য। কিন্তু মিনমিন বিশ্বাস করো, জীবনের প্রথমবার আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আমি অনেক খারাপ মানুষ, তবে আমি আর একটা বার সুযোগ পেলে আমি ভালো মানুষ হইতে চাই। মিনমিন, আমি তোমার সাথে সুখের একটা সংসার করতে চাই। সারাটা জীবন আমার অপ্রাপ্তিতেই কাটে গেছে, এবার আমি একটু শান্তি চাই। মিনমিন, আমরা তুমি বাঁচাও, এইখানে থাকলে আমি মরেই যাব। ইয়াসমিন ডুকরে কেঁদে ওঠে স্বামীর হাত ধরে। তারপর বলে, আপনি সত্যি কইতেছেন না মিথ্যা তা আমি জানি না। আমি খালি জানি আমার জীবন বানাইছি আমি আপনার লগে। এখন আপনার জীবনের সব জ্বালা আমার। আপনার ভুল ঠিক করার দায়িত্ব আমার। আমার কপালে ছিল এমন জামাই, আমি পাইছি। কিন্তু আপনারে আমি আমার স্বপ্নের মানুষ বানামো। আপনি খালি আমার হাতটা ছাইরেন না। আপনার মিনমিনি আপনারে বিপদে ফালায়া কোথাও যাইব না। যা আছে কপালে, আপনি ডরায়েন না। সোহেলের জামিনের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। কোনোদিন ঢাকা শহরে না আসা ইয়াসমিন রোজ হোটেল থেকে থানা, থানা থেকে উকিলের কাছে দৌড়াতে লাগলো। একবার তার ভাসুর যায়, একবার সে যায়। এমনই একদিন তার দেখা হয়ে গেল অদিতির সাথে। অদিতি থানায় দেখতে এসেছিল সোহেলকে। এর মধ্যে অদিতির বিষয়ে সব কথা সোহেল ইয়াসমিনকে বলেছে। মেয়েটাকে দেখার সাথে চিনতে পারল সে। নিজের সাথে করে নিয়ে গেল তাকে।
সোহেলের সাথে দেখা করতে। অদিতিকে দেখে লজ্জায় চোখ নিচু করে ফেলল সোহেল। তিনজনই চুপ। নীরবতা ভেঙে ইয়াসমিন বলল, আমি চাইলে অদিতির লগে সব কইতে পারি, তয় আমি চাই আপনি কন মাইয়াটা এক বুক আশা লয়ে আছে, সত্যি জানার হক হ্যারও আছে। সোহেল খানিকক্ষণ চুপ করে থেকে বলে, অদিতি, আমাকে মাফ করে দিও। তোমার প্রতি আমার মোহ ছিল ঠিকই, কিন্তু ভালোবাসা কোনোদিনও ছিল না। তোমার মাকে সাহায্য করতেই তোমার সাথে সম্পর্ক করতে চেয়েছিলাম। যে চিঠিটা পড়ে তুমি আমার জন্য পাগল হয়েছ, সে চিঠিটাও আমার লেখা না, আমার বন্ধুর লেখা। আর অদিতি, সবচেয়ে বড় সত্য কথা হলো আমি বিবাহিত। এই যে ইয়াসমিন, সে আমার বিবাহিত স্ত্রী। সব কথা শুনে অদিতি এক মুহূর্তে সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় রাস্তায়। আজ তার পুরো পৃথিবী মিথ্যে হয়ে গেছে। বাড়িতে ফিরে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে সে। বারবার তার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু জবাবে কোনো কথা না, শুধু চোখের পানি আসে তার। নিজেকে খানিকটা ধাতস্থ করে মা বোনের কাছে ক্ষমা চায় অদিতি। সেই ক্ষমা চাইতে গিয়ে সে যেন আরও ভেঙে চুরে যায়। গভীর মমতা আর ভালোবাসায় সুস্মিতা রহনা আগলে রাখে অদিতিকে। ভুল বোঝার পর যে অনুশোচনাটা হয়, এই অনুশোচনা মানুষকে খাটে মানুষ করে। এই সময় মমতার বাঁধন দরকার হয়, নয়তো অনুশোচনার পরিণাম হতে পারে আরও ভয়ানক কিছু। অদিতি ভাগ্যবান, তাই সে তার এই নাজুক সময়ে মা আর বোনের ছায়া পেয়েছে। সব অদিতিরা এত ভাগ্যবান হয় না। সোহেলের জামিন মঞ্জুর হয়নি, 2 বছরের জেল হয়েছে তার। তাকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে খুব কাঁদছিল। ইয়াসমিন কাঁদছিল না। সোহেলের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইয়াসমিন বলে, পাপ করলে শাস্তি পাওনাটাই ভালা। আগুনে পুইরা আপনি খাঁটি হয়ে আসেন। আপনার মিনমিন আপনার লইগে অপেক্ষায় থাকবো। বিশ্বাস করেন, আপনার লেগে আপনার মিনমিনের ভালোবাসা এইটুকু কমবো না। চোখের পানিতে আপনার পুরান পাপ ধুইয়া যাক, নয়া জীবনটা খাঁটি মানুষের লগেই কাটামু। পুলিশ ভ্যানে সোহেল চলে যায়। ইয়াসমিন সেখানে দাঁড়িয়ে থাকে। একজন ইয়াসমিন তার স্বামীর খাঁটি মানুষ হয়ে ফেরার অপেক্ষা করবে। একদিন নিশ্চয় তাদেরও সোনার সংসার হবে। ইয়াসমিনের কোলে তাদের ভালোবাসার ফসল আসবে। ইয়াসমিন সেই দিন ভেবে মৃদু হেসে সামনের দিকে পা বাড়ায়।